হ্যাঁ ওয়েট যাবে আইতেছে না ক্লিয়ার আছে কিনা সবকিছু বলো তো দেখি সবকিছু ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে তাহলে সবকিছু ক্লিয়ার হ্যাঁ তাহলে তোমরা সবাই জয়েন হয়ে যাও আস্তে আস্তে আমরা করে দিব এটা কি বলে জয়েন হয়ে যাও তোমরা ক্লাস শুরু করে দিব জয়েন হয়ে যাও সবাই মাত্র 17 জন কেন 18 জন সবাই মেনশন দাও আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা থেকে এটা হচ্ছে তোমাদের বইয়ের পড়া এবং এটা থেকে হচ্ছে তোমাদের এক্সামে এই 20,000 টাকার প্রাইজ মানের এক্সামে কিন্তু এটা থেকে কোয়েশ্চেন আসবে মাথায় রাখো এটা রাখা তারপরে ক্লাসটা বাদ দিবা নাকি রাখবা এটা রাখো আচ্ছা একজন বলতেছে কিসের একটা সাউন্ড ওকে আচ্ছা দাঁড়াও এটা ঠিক করে দিয়েছে দাঁড়াও তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও আজকে কিন্তু ক্লাস হবেই কারণ আজকে তো কোনো সমস্যা নেই না আজকের টপিকের উপর এক্সাম হবে না বাট অন্যদিন যেগুলো পড়াইছি সেগুলো শুধুমাত্র আমাদের লেকচারে ছিল তোমাদের সেটার জন্য কোনো বই ছিল না বাট আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে আছে অর্থাৎ প্রাণীর আচরণ বা অ্যানিমাল বিহেভিয়ার অর্থাৎ 12 নম্বর চ্যাপ্টারটা আমরা রিয়েলি পড়ানো শুরু করবো যেটা মানুষের আচরণ না মানে অন্যান্য প্রাণীর আচরণ নিয়ে চিন্তা করে ঠিক আছে সাউন্ডটা আমি আশা করি ঠিক হয়েছে সাউন্ডটা বাট বাইরে একটু জিজি পোকা ডাকতেছে এই কারণে জিজি পোকার কোনো সাউন্ড আসতে পারে বাট আমি কথা বলা শুরু করলে কথা বলা শুরু করলে থাকবে না ওকে ঠিক আছে সো এখন তোমাদের বইয়ের যে 12 নম্বর চ্যাপ্টার এই যে দেখো 12 নম্বর চ্যাপ্টার যেটা প্রাণীর আচরণ এইটা আজকে পড়াবো ঠিক আছে এটা যদিও সম্পূর্ণটা শেষ করতে পারবো না তবে আজকে একেবারে শেষ করার ইয়াতে যাব তারপরে হচ্ছে মোটামুটি আর একটা কিংবা সর্বোচ্চ হায়েস্ট হলে আর 2টা লেকচার বাকি থাকবে এরপরে
এরপরে তোমার হচ্ছে আমরা মেনলি এতে যাবো আর কি, মেনলি এক্সামে যাব, ঠিক আছে। সো এখন আজকে হচ্ছে প্রাণীর আচরণটা শুরু করতেছি। প্রাণীর আচরণের মধ্যে তোমার কিছু টপিকস মানে কিছু ওয়ার্ড তোমার জানতে হবে, ঠিক আছে। সো আজকের এটা হচ্ছে এইচএসসি জুওলজি চ্যাপ্টার 12, এইচএসসি জুওলজি 12, ঠিক আছে। এটার এই চ্যাপ্টারের জন্য আমরা বলতে পারি সাইকোলজি ক্লাসের লেকচার 5 এটা, ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারের জন্য হচ্ছে লেকচার 1, ঠিক আছে, কিন্তু সাইকোলজি যেহেতু কোর্সের অংশ, সো আমি দিলাম লেকচার 5। তো এটা হচ্ছে অ্যানিমেল বিহেভিয়ার নিয়ে আলোচনা করে, ঠিক আছে। আচ্ছা, তো অ্যানিমেল বিহেভিয়ার নিয়ে আলোচনা করে। সো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের কেন অ্যানিমেল বিহেভিয়ার সম্পর্কে জানতে হবে। আমরা তো হিউম্যান সাইকোলজি জানলেই হয়। খেয়াল করো, হিউম্যান সাইকোলজি যেটা আসছে সেখানে তোমার কিছু বিহেভিয়ার মানে মিক্সড অবস্থায় আছে। আমি তোমাকে এই ব্যাপারটা একটু বুঝাই বলি। সেটা হচ্ছে বিহেভিয়ার যে শো করে, একটা প্রাণী শো করুক কিংবা একজন মানুষের শো করুক, সেই বিহেভিয়ারটাকে দুইটা ভাগে ক্লাসিফাই করা যায়। যে তুমি যে বিহেভিয়ারটা শো করতেছো সেটা দুইটা ভাগে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে ইনেট আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। একটা হচ্ছে ইনিট। ইনিট মানে হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে সহজাত, আর আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড মানে হচ্ছে যা হচ্ছে তোমার অর্জিত। অ্যাট ফার্স্ট বিহেভিয়ার, যে কারো বিহেভিয়ার, যে কোনো অ্যানিম্যালের বিহেভিয়ার ইনক্লুডিং হিউম্যান বিং। সো হিউম্যান বিং হোক আর সেটা অন্য কোনো প্রাণী হোক, তাদের বিহেভিয়ারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার ইনেট আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ইনেট মানে হচ্ছে সহজাত আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত। এখন সহজাত আচরণ মানে কি? সহজাত আচরণ মানে একটা প্রাণী, ধরো তার আগে এই আচরণে তার কোনো এক্সপিরিয়েন্স নাই, বা অর্থাৎ আমি বলতে পারি যে ইনেট হচ্ছে সেই বিহেভিয়ারটা, যেই বিহেভিয়ারটা একজন প্রাণী শো করে উইদাউট লার্নিং, অর্থাৎ উইদাউট লার্নিং প্রসেস। ইনেট মানে বিহেভিয়ার উইদাউট লার্নিং প্রসেস। মাথায় রাখো ভাই, আজকেরটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ তোমরা এতদিন সাইকোলজি পড়ে আসছো, হিউম্যান সাইকোলজি। অ্যান্ড হিউম্যান সাইকোলজি তুমি যদি গবেষণা করতে চাও, তুমি যদি রিসার্চ করতে চাও হিউম্যান সাইকোলজির উপরে, তাহলে অবশ্যই তোমার এই আজকের ক্লাসটা ভালোভাবে জানা থাকতে হবে, কারণ হিউম্যান বিহেভিয়ারগুলো খুব বেশি কমপ্লেক্স। সো আমরা কিছু সিম্পল অ্যানিমেল মডেলের ক্ষেত্রে সিম্পল কিছু বিহেভিয়ার আমরা বের করে নিয়ে আসি, যেগুলোর বেসিস ধরে আমরা হিউম্যান বিহেভিয়ারের দিকে যাই। সো আমি যেটা বললাম, বিহেভিয়ার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ইনেট, যেটা হচ্ছে বিহেভিয়ার উইদাউট লার্নিং প্রসেস। তুমি এটা আগে শিখো নাই, তোমাকে কেউ শেখায় নাই, ইভেন তুমি জন্মের পরপরই সে আচরণ শো করা শুরু করছো। ইভেন তোমাকে যদি একটা বিচ্ছিন্ন দ্বীপেও রেখে আসা হয়, ঠিক আছে, তোমাকে যদি একটা বিচ্ছিন্ন দ্বীপেও রেখে আসা হয়, তবুও তুমি সেম আচরণ শো করবা। ইভেন এটা তোমার লার্নিং প্রসেসের মধ্যে নাই, এটা সামহাও তোমার ভিতরে আছে, তোমার জন্মগত এটা। যেমন ধরো একজন মানুষের যখন একটা কি বলছে, হ্যাঁ ওইটা পড়াবো, ওইটা হচ্ছে নেক্সট লেকচারে পড়াবো। তোমাদের গত লেকচারে আমি যেটা দেখাচ্ছিলাম, যেটা পড়ানোর কথা ছিল, ওইটা হচ্ছে নেক্সট লেকচারে পড়াবো, ঠিক আছে। সো আমি যেটা বললাম, ধরো একজন মানুষের বাচ্চা জন্ম নিল, ঠিক আছে। সো আচ্ছা, অনেকে এখন টাকা পাঠায়, এখন রিকোয়েস্ট পাঠাইতেছে, আচ্ছা যাই হোক, অ্যাপ্রুভ করে রাখলাম। তো আমি যেটা বললাম, ধরো একটা মানুষের বাচ্চা মানে বেবি, যখন একটা বেবি জন্ম নিল, তখন এই বেবিটা কান্নাকাটি করা শুরু করছে। এখন দেখো, এই যে কান্না করার যে প্রসেসটা, তাকে কিন্তু শেখানো হয় নাই। সে শুরু থেকে সে তোমার মুখের মাসল নাড়ানো শুরু করছে, হাত পায়ের মাসল নাড়ানো শুরু করছে। এইটাকে বলা হচ্ছে তোমার ইনেট বিহেভিয়ার, যেটা এই বেবিটাকে শেখানো হয় না, যেটা সে জন্মগতভাবে পাইছে। ইভেন তুমি যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় একটা বেবিকে দেখো, সে জন্মের সাথে সাথে সে কান্নাকাটি করবে, ঠিক আছে। অর্থাৎ এইটা হচ্ছে তোমার ইনেট বিহেভিয়ার হুইচ ডিরাইভস উইদাউট লার্নিং প্রসেস, যেটা কোনো লার্নিং প্রসেসের মাধ্যমে আসে নাই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে ইনেট বিহেভিয়ার। আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড বিহেভিয়ার। দেখো, আমি প্রথমে সিম্পল কিছু জিনিস পড়াবো, তারপর আস্তে আস্তে কমপ্লেক্স বিহেভিয়ারের দিকে যাবো। সিম্পল বিহেভিয়ার কিছু পড়াবো, তারপর কমপ্লেক্স বিহেভিয়ার। তারপরে ধরো যে অ্যাকোয়ার্ড বিহেভিয়ার। অ্যাকোয়ার্ড মানে অর্জিত বিহেভিয়ার বা অর্জিত একটা আচরণ। এখন এই আচরণটার ক্ষেত্রে তোমার লার্নিং প্রসেস থাকবে, তোমার এই ক্ষেত্রে তোমার এটা শিখতে হবে। ধরো এই যে আজকে আমি লিখতে পারতেছি ABCD বা এগুলো যে লিখতে পারতেছি, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড বিহেভিয়ার। এটা আমাকে, এই বিহেভিয়ারটা শো করার জন্য আমাকে অবশ্যই এটা হচ্ছে লার্নিং প্রসেসের মাধ্যমে যাইতে হয়েছে, এবং যেটা আমি শিখে আসছি,
ঠিক আছে, যেটা আমি শিখে আসছি। বাট এটার সাথে ইনেট কিছু জিনিস জড়িত আছে, সেটা পরে আসতেছি, এই জন্যই বলতেছি সামনে কমপ্লেক্স জিনিস আসবে, আগে সিম্পল জিনিস কিছু শিখে আনি। তো অ্যাকোয়ার্ড বিহেভিয়ার মানে হচ্ছে যেই বিহেভিয়ারটা আমি শো করতেছি বা একটা প্রাণী শো করতেছে, বাট সেটা তাকে শেখানো হয়েছে। ধরো একটা টিয়া পাখিকে তুমি গান গাওয়া শিখাইলা, সেটা হচ্ছে তার অ্যাকোয়ার্ড বিহেভিয়ার, কারণ সে আগে তার গান গাইতে পারতো না। কিন্তু একটা টিয়া পাখি সে জন্মগতভাবে সে নিজের কিছু ডাক দিতে পারে। একটা ধরো কুকিলকে কুহুকু ডাক কিন্তু শিখাইতে হয় না, সে সেটা জন্মগতভাবে সে সেটা ডাকতে পারে। তো সেটা হচ্ছে তোমার ইনেট বিহেভিয়ার। আর অ্যাকোয়ার্ড বিহেভিয়ার হচ্ছে লার্নিং প্রসেসের মাধ্যমে তুমি একটা টিয়া পাখিকে, তুমি একটা বাবুই পাখিকে কথা বলা শিখাইলা, সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড বিহেভিয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সামনে যখন যাব, কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটার ইম্পর্টেন্সটা হচ্ছে এই জায়গায় যে কিছু বিহেভিয়ার আছে আমাদের হিউম্যান বিইংয়ের, মোস্ট অফ দ্য বিহেভিয়ার হচ্ছে কমপ্লেক্স, অর্থাৎ সেখানে ইনেট অ্যাকোয়ার্ড মিশ্রিত অবস্থায় আছে। এই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে অ্যানিম্যাল মডেলে যাইতে হয়। কারণ ধরো সামনে আরও কয়েকটা জিনিস পড়াবো, তার আগে আচরণের তুমি যে সিগন্যাল, তুমি যে বিহেভিয়ার শো করো, আর সামনে যাবো, জাস্ট এতটুকু বেসিক রাখো, সামনে আরেকটু কমপ্লেক্সিটির দিকে যাইতেছে, বাট আরও কয়েকটা জিনিস শিখায় নিতে হবে। ধরো তুমি যে বিহেভিয়ার শো করবা বা একটা আচরণ শো করবা, সেই আচরণটা কিভাবে শো করতেছো সেটাকে বলা হয়েছে তোমার সিগন্যালিং, মানে সিগন্যালিং পাথওয়ে। অর্থাৎ তুমি কি উদ্দীপনার প্রেক্ষিতে তুমি আচরণ করতেছো। খেয়াল করো, তোমার ধরো যে একজন মানুষ বা একটা প্রাণী যে আচরণ সে করতেছে, সেটার জন্য কিছু ফ্যাক্টর দায়ী। একটা ধরো একটা মুরগি ছিল, সেই মুরগিটা তোমার কাছে আসতেছে, এখন তোমার কাছে যে সেটা আসতেছে সেটার একটা কারণ আছে, মোস্ট প্রবাবলি সেই কারণটা হচ্ছে তোমার কাছে কোনো খাবার আছে, ঠিক আছে, অথবা তোমাকে দেখে একটা প্রাণী দূরে সরে যাইতেছে, একটা বিড়াল দূরে সরে যাইতেছে তোমার দেখে, সেটার একটা কারণ আছে। সেটার কজটা হচ্ছে যে সে তার আত্মরক্ষার জন্য করতে যাচ্ছে। সো দ্যাট মিনস যে একটা বিহেভিয়ার যে একটা অ্যানিমেল শো করে, একটা প্রাণী যে শো করে, সেটা শো করার পিছনে তার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অথবা ইন্টারনাল কিছু ফ্যাক্টর দায়ী। খেয়াল করো, এখানে এই যে ফ্যাক্টরগুলো দায়ী, সেগুলোকে বলা হয় স্টিমুলাস। যে তোমাকে বিহেভিয়ার শো করার জন্য দায়ী যেই ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটাকে বলা হয় স্টিমুলাস, বা যেই উদ্দীপনা, সেটাকে বলা হচ্ছে তোমার স্টিমুলাস। তাহলে কি বললাম, যে তোমাকে ধরো একটা বিহেভিয়ার শো করানোর জন্য, বা তোমাকে একটা বিহেভিয়ার শো করাতে বাধ্য করার জন্য যেই ফ্যাক্টরগুলো দায়ী, সেই ফ্যাক্টরগুলোকে বলা হচ্ছে তোমার স্টিমুলাই। এটাকে সিঙ্গুলার হইলে হচ্ছে সেটা স্টিমুলাস, আর বহুবচন যদি অনেকগুলো ফ্যাক্টর থাকে তখন সেটাকে বলা হয় স্টিমুলাই। এই যে এরকম যে স্টিমুলাই যেগুলো আছে, এই যে তোমার মধ্যে যে ফ্যাক্টরগুলো আছে, যে ফ্যাক্টরের কারণে তুমি বিহেভিয়ার শো করতেছো, সেই স্টিমুলাসগুলো ধরো যে ইনিশিয়ালি 3 ধরনের হইতে পারে। 3 ধরনের বিহেভিয়ার তুমি শো করতে পারো, স্টিমুলাসের উপর ডিপেন্ড করে। 3 ধরনের মধ্যে ফার্স্ট যেটা দেখো, এগুলো কিন্তু মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোমাদের বইয়ের পড়া, ঠিক আছে। ইভেন প্রাণীর আচরণ চ্যাপ্টারের এই জায়গাগুলোয় বেশিরভাগ স্টুডেন্টরা বুঝে না। তো আমি যেটা বললাম যে এই স্টিমুলাস মানে সাংকেতিক যে উদ্দীপনা, বা এটাকে বলা যায় হচ্ছে তোমার সাইন স্টিমুলাস। এই সাইন স্টিমুলাস ইনিশিয়ালি 3 ভাবে তুমি দেখাইতে পারো। একটা হচ্ছে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে মোটিভেশন। আমি সবগুলা বুঝাবো, সবগুলোর মিনিং কি। একটা হচ্ছে মোটিভেশন, দেন আরেকটা হচ্ছে তোমার রিলিজিং তোমার স্টিমুলাস। একটা হচ্ছে মোটিভেশনাল স্টিমুলাস, একটা হচ্ছে রিলিজিং স্টিমুলাস, আর একটা হচ্ছে তোমার টার্মিনেটর স্টিমুলাস। সবগুলা বুঝাবো যে এই স্টিমুলাসগুলো মানে কি। আচ্ছা তোমরা সবাই বলো যে তোমার স্টিমুলাস মানে কি সেটা বুঝছো কিনা, আগে এটা বলো। স্টিমুলাস মানে কি সেটা বুঝছো কিনা, এটা আগে বলো দেখি। তোমরা সবাই আগে আমাকে বলো যে স্টিমুলাস মিনিংটা কি, সেটা সবাই বুঝছো কিনা, যে হোয়াট ডাজ ইট মিন স্টিমুলাস বা স্টিমুলাই। স্টিমুলাস মানে কি, যে তুমি যে একটা বিহেভিয়ার শো করতেছো বা তুমি যে একটা আচরণ করতেছো, সেই আচরণটার জন্য কিছু দায়ী ফ্যাক্টর আছে, ঠিক আছে। আচ্ছা, সেই দায়ী ফ্যাক্টরগুলোকে বলা হয় স্টিমুলাস। সবাই বুঝতে পারছো না স্টিমুলাস মানে কি? আচ্ছা, শাহরিয়ার আবরার আয়ন বলতেছে আরেকটু বললে ভালো হবে ভাই স্টিমুলাস। এই যে দেখো, তুমি যে কমেন্টটা করছো, সেই কমেন্টটা করার পিছনে কিছু দায়ী ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা কি, যে তুমি বুঝো নাই। ফার্স্ট কথা হচ্ছে তুমি বুঝো নাই। সেকেন্ডলি আমি তোমাকে কোশ্চেন করছি যে ভাই তুমি বুঝছো কিনা। এই যে আমি যে তোমাকে কোশ্চেনটা করলাম, এটা হচ্ছে স্টিমুলাস। এই যে তোমাকে আমার কোশ্চেনটা অথবা তুমি যে বুঝছো না, সেই ফ্যাক্টরটা তোমাকে কমেন্ট করতে বাধ্য করছে, ঠিক আছে। মানে তুমি যে একটা আচরণ শো করতেছো, তুমি যে একটা বিহেভিয়ার শো করতেছো, সেই বিহেভিয়ারটার পিছনের দায়ী কারণটাই হচ্ছে স্টিমুলাস। মেন কথা হচ্ছে এটা, যে তুমি যে একটা আচরণ শো করতেছো, সেই আচরণটার পিছনের দায়ী কারণটা কি, ঠিক আছে। ধরো তুমি এই থার্স্টার সাইকোলজি গ্রুপে অ্যাড হইছো, এখন তুমি তো এখানে একটা বিহেভিয়ার শো করছো, তাই না। এখন আমার কথা হচ্ছে তুমি যে থার্স্টার সাইকোলজি গ্রুপে যে অ্যাড হইলা, সেইটার পিছনের দায়ী কারণটা কি। দায়ী কারণটা হচ্ছে যাতে তুমি শিখতে পারো,
অথবা দায়ী কারণ হচ্ছে 20,000 টাকার প্রাইজ মানি যাতে নিতে পারো। তার মানে এই যে 20,000 টাকার প্রাইজ মানি নেওয়াটা বা শিখতে পারাটা, এটা হচ্ছে এক ধরনের স্টিমুলাস। এখন এটা হচ্ছে তোমার কগনিটিভ স্টিমুলাস। কিছু মানে এটা এটা কি বলে যে রিসেপ্টর স্টিমুলাস কিছু দেওয়া যাইতে পারে। যেমন ধরো যে তোমাকে একজনে থাপ্পড় দিল, তুমিও বাধ্য হইলে তাকে থাপ্পড় দিতে, দ্যাট মিনস সেই স্টিমুলাসটা তোমার রিসেপ্টর থেকে তোমার ব্রেইনে প্রসেস হয়ে আসছে। ঠিক আছে, হ্যাঁ, অরিজিৎ বিশ্বাস অনু ইলিউশন হ্যালুসিনেশন সামনের ক্লাসে এটা পড়বো। আগে এই চ্যাপ্টারটা শেষ করায় নি, তারপরে আমরা ওইটা পড়ায় একেবারে শেষ করে দিব। তাহলে আমি কি বললাম, ওকে আরেকবার বলে ভালো, এখন সবাই বুঝছো কিনা এটা বলো, যে স্টিমুলাস মানে হচ্ছে তোমার আচরণের জন্য দায়ী ফ্যাক্টরটা, তুমি কি টাইপের আচরণ করতেছো সেটার জন্য কোন ফ্যাক্টরগুলো দায়ী, সেই ফ্যাক্টরগুলো হচ্ছে স্টিমুলাস। ধরো আমার হাতে দিকে একটা মশা বসলো, দেন আমি এটাকে মানলাম। তো এখন এই যে মশাটা বসলো, এই মশার বসাটা হচ্ছে দায়ী ফ্যাক্টর আমার নেক্সট আচরণের, অর্থাৎ আমি যে তাকে থাপ্পড় দিলাম, এই থাপ্পড়টা দেওয়ার কারণটা কি ছিল, থাপ্পড়টা দেওয়ার পিছনে কোন ফ্যাক্টরটা কাজে লাগছে, ফ্যাক্টরটা হচ্ছে যে মশায় কামড় দেওয়ার ফ্যাক্টরটা। সো এই মশাটা হচ্ছে একটা ফ্যাক্টর যেটা আমাকে বাধ্য করছে সেই আচরণটা করতে। তো সেটাকে বলা হচ্ছে তোমার স্টিমুলাস। তাহলে স্টিমুলাস মানে কি, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, স্টিমুলাসের বাংলা হচ্ছে তোমার ভাইয়া উদ্দীপনা। স্টিমুলাসের বাংলা হচ্ছে উদ্দীপনা। খেয়াল করো, এইদিকে আমি সবসময় প্রিফার করি ইংলিশ টার্মগুলো ইউজ করতে, কজ তুমি যখন ইন্টারন্যাশনালি স্টাডি করতে যাবা, তুমি যখন আজকে একটা গুগলে স্টাডি করতে যাবা, তখন এগুলোর বাংলা কোনো আর্টিকেল পাবা না। সো তোমাকে অবশ্যই ইংলিশ টার্মগুলোয় মাথায় রাখতে হবে, কজ তুমি ইন্টারন্যাশনাল যদি একটু ভালোভাবে স্টাডি করতে চাও। তো আমি যেটা বলতেছিলাম যে তোমার ধরো কিছু উদ্দীপনা, তো আমরা এরকম উদ্দীপনাকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার মোটিভেশনাল বা মোটিভেশন, একটা হচ্ছে রিলিজিং, আর একটা হচ্ছে টার্মিনেটর। এখন মোটিভেশনটা মানে কি, দেখো এগুলো খুব কমপ্লেক্স ব্যাপার, আমি সিম্পলি বোঝানোর ট্রাই করতেছি। মোটিভেশনটা মানে কি, মোটিভেশন মানে হচ্ছে তুমি যে একটা, আচ্ছা আমি এখানে রিলিজিংটা বুঝালে তোমরা বুঝতে পারবা। তুমি যে আচরণটা অন্য একটা প্রাণীর প্রতি শো করতেছো সেটাকে বলা হয় রিলিজিং মানে তোমার বিহেভিয়ার, ঠিক আছে, বা রিলিজিং স্টিমুলাস তুমি বলতে পারো। অর্থাৎ ধরো তুমি আমার উপর একটা আচরণ শো করছো, ঠিক আছে, ধরো এটাই যে আমি মশাটাকে থাপ্পড় দিলাম, অর্থাৎ এই আচরণটা আমি রিলিজ করলাম, এটাকে বলা হয় রিলিজিং স্টিমুলাস। যেই আচরণটা আমার থেকে রিলিজ হচ্ছে, ধরো তোমাকে আমি একটা কথা বললাম যে ভাইয়া তুমি এই কাজটা করো না, তো এই যে আমি বললাম যে তুমি কাজটা করো না, এটা হচ্ছে রিলিজিং, অর্থাৎ এই বিহেভিয়ারটা অলরেডি শো হয়ে গেছে, সেই বিহেভিয়ারটা শো হয়ে গেছে। সো সেটাকে বলা হয়েছে তোমার রিলিজিং স্টিমুলাস। সেই রিলিজিং, এটাকে কেন রিলিজিং স্টিমুলাস বলা হচ্ছে, কেন এটাকে স্টিমুলাস বলা হচ্ছে সেটাতে যাচ্ছি। ফার্স্টে এটাকে রিলিজিং কেন বলা হচ্ছে, কারণ এটা হচ্ছে আমার থেকে রিলিজ হয়েছে, ফার্স্ট কথা হচ্ছে এটা। সেকেন্ডলি এটা কেন স্টিমুলাস, কজ আমার থেকে যেটা রিলিজ হয়েছে সেটা তোমাকে বাধ্য করবে অন্য কোনো একটা আচরণ শো করতে। সো এটা আমি যেই বিহেভিয়ারটা রিলিজ করলাম, সেই বিহেভিয়ারটা তোমাকে কোনো একটা আচরণ করতে বাধ্য করতেছে, ঠিক আছে। সো সেই জন্য সেটাকে বলা হয় স্টিমুলাস কিন্তু সেটা তোমার প্রেক্ষিতে, কিন্তু আমার প্রেক্ষিতে সেটা বিহেভিয়ার, আমার প্রেক্ষিতে সেটা রিলিজিং বিহেভিয়ার, তোমার প্রেক্ষিতে সেটা রিলিজিং স্টিমুলাস। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা সেটা বলো। রিলিজিং স্টিমুলাস বা রিলিজিং বিহেভিয়ার মানে কি, আমি যেই আচরণটা শো করছি, আমি যে আচরণটা রিলিজ করছি, আমি যে কথাটা রিলিজ করছি, আমি তোমাকে যে আঘাতটার যেটা রিলিজ করছি, অর্থাৎ আমি যে আচরণটা রিলিজ করছি সেটা হচ্ছে রিলিজিং বিহেভিয়ার। এন্ড আমি যে রিলিজিং বিহেভিয়ারটা শো করছি সেটার কারণে তুমি বাধ্য হয়েছো অন্য কোনো একটা বিহেভিয়ার শো করতে। আমি ধরো তোমাকে একটা বকা দিলাম, এটা হচ্ছে আমি রিলিজিং বিহেভিয়ার, এটা ছিল আমার রিলিজিং বিহেভিয়ার, আমি সেই বিহেভিয়ারটা রিলিজ করছি, আমি একটা কথা তোমার মধ্যে রিলিজ করছি, তুমি এই বকার প্রেক্ষিতে আমাকে উল্টা আরো 5টা বকা দিলে। তাইলে আমি যেই বিহেভিয়ারটা শো করলাম, যে বিহেভিয়ারটা রিলিজ করলাম, সেই রিলিজিং বিহেভিয়ারটা তোমাকে বাধ্য করছে অন্য আরেকটা আচরণ শো করতে। সো দ্যাটস ওয়াই তুমি যে আচরণটা শো করছো সেই আচরণের পিছনের ফ্যাক্টরটা ছিল আমার রিলিজিং বিহেভিয়ারটা। সো আমি যে রিলিজিং বিহেভিয়ারটা শো করতেছি সেটা তোমার কাছে, তোমার মধ্যে সেটা রিলিজিং স্টিমুলাস হিসেবে কাজ করছে, কজ তোমার কাছে সেটা অন্য আরেকটা বিহেভিয়ার শো করার জন্য দায়ী। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে স্টিমুলাস। আচ্ছা, তো সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা এটা বলো।
সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে দেখি। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো, ঠিক আছে ওকে। এখন খেয়াল করো, এখন দেখো আমি যে একটা বিহেভিয়ার যে রিলিজ করতেছি, বা আমি যে একটা আচরণ যে রিলিজ করতেছি, সেই আচরণটা রিলিজ করার পিছনে আমার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা কাজ করছে সেটাকে বলা হচ্ছে মোটিভেশনাল স্টিমুলাই বা মোটিভেশনাল স্টিমুলাস বা এটা বাংলাটা হচ্ছে তোমার প্রেরণাদায়ক উদ্দীপনা। আমি যে তোমার উপর যে আচরণ আমি যে রিলিজ করলাম, আমি যে একটা রিলিজিং বিহেভিয়ার শো করলাম, সেটা শো করার পিছনে দায়ী মোটিভেশনটা কি ছিল, দায়ী ফ্যাক্টরটা কি ছিল, ঠিক আছে। এখানে মোটিভেশন মানে তোমাকে ইট ড্রাইভস টু ডু এনি ওয়ার্ক অর এনি বিহেভিয়ার, অর ইট ড্রাইভস ইউ টু শো এনি বিহেভিয়ার। এখন এটা ইন্টারনালও হইতে পারে, এক্সটার্নালও হইতে পারে। ধরো বাহির থেকে হঠাৎ করে একটা সাপ আসলো, আমি এটা দেখে আমি হচ্ছে তোমার দৌড় দিয়ে অন্য জায়গায় সরে গেলাম। তো আমি যে দৌড় দিয়ে অন্য জায়গায় সরে গেলাম, এই বিহেভিয়ারটা আমি রিলিজ করলাম, মানে আমি এটা রিলিজ করছি আমার থেকে। আর ফ্যাক্টরটা আসতে হচ্ছে বাহির থেকে, এটাকে বলা হবে তোমার এক্সটার্নাল মোটিভেশনাল স্টিমুলাস মানে হুইচ ফোর্সেস ইউ, ঠিক আছে, হুইচ ফোর্সেস ইউ টু ডু এনি টু শো এনি বিহেভিয়ার অর টু ডু এনি ওয়ার্ক। যেটা তোমাকে ফোর্স করতেছে একটা কাজ করার জন্য, একটা বিহেভিয়ার শো করার জন্য, একটা রিলিজিং বিহেভিয়ার শো করার জন্য, সেটাকে বলা হয়েছে তোমার মোটিভেশনাল ফ্যাক্টর বা মোটিভেশনাল স্টিমুলাস। তাহলে দেখো এটা এক্সটার্নাল হইতে পারে, ইন্টারনাল হইতে পারে। এক্সটার্নাল কীরকম, ধরো আমার এদিকে একটা সাপ আসলো, এক্সটার্নালে আমি তাকে দেখলাম, দেখার পরে আমি হচ্ছে এখান থেকে সরে গেলাম। তো এটাকে বলা হচ্ছে তোমার এক্সটার্নাল স্টিমুলাস, যে স্টিমুলাসের কারণে আমি একটা রিলিজিং বিহেভিয়ার শো করছি। আচ্ছা, আর এই মোটিভেশনাল স্টিমুলাস ইন্টারনালও হইতে পারে। ইন্টারনাল কীরকম হইতে পারে, ধরো আমার ক্ষুধা লাগছে, ঠিক আছে, আমার এখন ক্ষুধা লাগছে। সো আমার যখন ক্ষুধা লাগবে, এটা কিন্তু এক্সটার্নাল স্টিমুলাস না, এটা হচ্ছে ইন্টারনাল স্টিমুলাস, যা আমার ব্রেন সেন্স করতেছে যে না আমার খাইতে হবে। তো আমি তখন গিয়ে ধরো যে ভাত খাইলাম। এখন এই যে আমি ভাত খাইলাম, সেটা হচ্ছে তোমার রিলিজিং বিহেভিয়ার। কিন্তু এই রিলিজিং বিহেভিয়ারের জন্য দায়ী ফ্যাক্টরটা কি ছিল? দায়ী ফ্যাক্টর ছিল আমার ক্ষুধা লাগছে, এবং সেটা ছিল ইন্টারনালি, আমার ভিতরে সেটার উদ্ভব করছে। তো সেটাকে বলা হয়েছে তোমার ইন্টারনাল মোটিভেশনাল স্টিমুলাস, ঠিক আছে। তাহলে তোমরা শিখে ফেললা যে মোটিভেশনাল স্টিমুলাস কি এবং রিলিজিং স্টিমুলাস কি। তারপরে যাবো টার্মিনেটর স্টিমুলাসটা খুব ইজি। টার্মিনেটর স্টিমুলাসটা হচ্ছে যে আমি যে একটা বিহেভিয়ার যে রিলিজ করলাম, ঠিক আছে, টার্মিনেটর বা টার্মিনেটিং স্টিমুলাসটা খুব ইজি। যে আমি যে একটা বিহেভিয়ার রিলিজ করলাম, এটাকে আমি সারা জীবনে রিলিজ করব, এটা তো আমি টার্মিনেট করবো, তাই না, এটা তো শেষ করবো। টার্মিনেটর মানে শেষ, টার্মিনেট মানে শেষ হওয়া, টার্মিনেটর মানে যে শেষ করে। তাহলে টার্মিনেটর স্টিমুলাই মানে যেই স্টিমুলাইটা তুমি যেই বিহেভিয়ারটা রিলিজ করতেছো, তোমার রিলিজিং স্টিমুলাসটাকে যেই স্টিমুলাসটা টার্মিনেট করে দিতেছে, যেই স্টিমুলাসটা তোমার রিলিজিং স্টিমুলাসটাকে বন্ধ করে দিতেছে, সেটাকেই বলা হয় টার্মিনেটর স্টিমুলাই। তোমরা বইটা তারপরে পড়েও দেখবা যে সব ক্লিয়ার লাগতেছে। আচ্ছা, ধরো আমি তোমাকে, আমার রাগ উঠছে, এটা হচ্ছে আমার ইন্টারনাল মোটিভেশনাল স্টিমুলাস। এই রাগের কারণে তোমাকে আমি একটা বকা দিলাম। সো আমি তোমাকে যে বকাটা দিতেছি সেটা হচ্ছে রিলিজিং স্টিমুলাস। এখন আমার কথা হচ্ছে, আমি কিছু তোমাকে সারাদিনই বকতে থাকবো না। তুমি ধরো যে উল্টা আমাকে আরো বড় ধরনের একটা বকা দিলা, যে কারণে আমি এখন স্টপ হয়ে গেলাম। সো এই যে আমি তো তোমাকে সারাদিনই বকতে থাকবো না, এই যে বকাবকিটা একটা টাইমে গিয়ে স্টপ হয়ে গেল, একটা টাইমে গিয়ে টার্মিনেট হয়ে গেল। আমার যে রিলিজিং যে স্টিমুলাসটা ছিল, তোমার প্রেক্ষিতে সেটা স্টিমুলাস, আমার প্রেক্ষিতে সেটা বিহেভিয়ার। আমি তোমাকে যে রিলিজিং স্টিমুলাসটা দিতেছিলাম, সেই রিলিজিং স্টিমুলাসটা, এই রিলিজিং স্টিমুলাসটাকে স্টপ করে দিল, রিলিজিং স্টিমুলাসটাকে টার্মিনেট করে দিল, সেটাকে বলা হয়েছে তোমার টার্মিনেটর স্টিমুলাই। এটা এক্সটার্নালি হইতে পারে, ইন্টারনালি হইতে পারে। ইন্টারনালি কিরকম হইতে পারে, আমার ধরো এই পুরা এখানে একটা বিহেভিয়ারকে পুরা ক্লাসিফাই করি, দেখো মানে পুরাটাকে একটু বর্ণনা করি। ধরো আমার ক্ষুধা লাগছে, এটা হচ্ছে মোটিভেশনাল স্টিমুলাস, ঠিক আছে। এটা আমাকে ফোর্স করতেছে কোনো একটা কাজ করার জন্য, খাওয়ার জন্য। আমি খাইলাম, এটা হচ্ছে রিলিজিং স্টিমুলাস।
অ্যান্ড যখন আমি খাওয়া শেষ করলাম, আমি শেষ করলাম কেন? কারণ আমার ভিতর থেকে আসতেছে যে পেট ভরে গেছে। সো এই যে পেট ভরে গেছে সেটা হচ্ছে টার্মিনেটর স্টিমুলাস। সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা এটা বলো, যে এই তিনটা স্টিমুলাস অর্থাৎ উদ্দীপনার তিনটা যে ধরন ছিল, তিনটা যে ক্লাসিফিকেশন ছিল, সেই তিনটা ক্লাসিফিকেশন সবাই বুঝতে পারছো কিনা এটা বলো দেখি। দেখো স্টিমুলাস কি ব্রেন নিয়ন্ত্রণ করে কিনা একটু পরে আসতেছে, এটা জটিল প্রসেস, কমপ্লেক্স প্রসেস, বাট আমি আগে তোমাকে সিম্পল কিছু জিনিস শেখাইতেছি, খেয়াল করো। এখানে পেঁচানোর কিছু নাই। একজন বলতেছে পেঁচা যাচ্ছে ভাই, আচ্ছা ঠিক আছে, পেঁচানোর কিছু না, আমি আবার একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতেছি, খেয়াল করো। আমার ধরো ক্ষুধা লাগছে, এখন এই যে ক্ষুধা লাগলে কি আমি বসে থাকবো? না, আমি তো একটা বিহেভিয়ার শো করবো, তাই তো? আমি খাওয়া দাওয়া করবো। তাইলে এই যে আমি খাওয়া দাওয়া করলাম, এটা একটা রিলিজিং বিহেভিয়ার। এই যে সেই বিহেভিয়ার বা এটা একটা রিলিজিং স্টিমুলাস, এই স্টিমুলাসটাকে কে ফোর্স করছে? আমাকে কে খাইতে বাধ্য করছে? আমার ক্ষুধা লাগা সেই ফ্যাক্টরটা, তাই না? আমার ক্ষুধা লাগছে, এই ফ্যাক্টরটা আমাকে বাধ্য করছে খাওয়া দাওয়া করার জন্য। তাহলে সেই ক্ষুধা লাগাটা হচ্ছে তোমার মোটিভেশন স্টিমুলাস, আর আমি যে খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে রিলিজিং স্টিমুলাস। বাট আমি কি সারা জীবন খাইতে থাকবো কন্টিনিউয়াসলি? না, ভিতর থেকে আমার পাকস্থলী যখন এক্সপান্ড হবে, প্রসারিত হবে, তখন আমার ব্রেন সেন্স করবে যে আমার পেট ভরে গেছে। তো এই যে পেট ভরে যাওয়ার যে সেন্সেশনটা, সেটা যখন আমার ব্রেন সেন্স করতে পারবে, তখন আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, অর্থাৎ আমার তখন রিলিজিং স্টিমুলাস অফ হয়ে গেল। তাইলে এখানে এই যে পেট ভরে যাওয়ার সেন্সটা, এইটা হচ্ছে তোমার টার্মিনেটর স্টিমুলাই, যেটা আমার রিলিজিং বিহেভিয়ারটাকে টার্মিনেট করে দিছে। ঠিক আছে? বকা দেওয়াটা তোমার জন্য রিলিজিং বিহেভিয়ার, কারণ এটা তুমি বিহেভ করতেছো, বাট তোমার বকা দেওয়াটা আরেকজনকে স্টিমুলেট করতেছে, সে উল্টা তোমাকে 5টা বকা দিতেছে। সো তার জন্য সেটা রিলিজিং স্টিমুলাস। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখানে ধরো আরো অন্য একটা উদাহরণ দিই। ধরো দুজনে ঝগড়া লাগছে, এখন বকাবকিতেই যাই। ধরো আমাকে কেউ একজন বকা দিছে, এখন আমাকে যে বকা দিছে, এইটা আমি বকাটা শুনলাম, শোনার পরে আমার ভিতরে মনে করো যে মাথা একেবারে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? যে আমার কি বকাটা দিল, এই যে আমার ভিতরে রাগ উঠলো, দেন রাগ ওঠার প্রেক্ষিতে তারে আমি আর একটা বকা দিলাম। তাহলে খেয়াল করো, এই যে আমার ভিতরে যে রাগ উঠলো, আমার ভিতরে যে খুব জাগলো, সেই রাগ ওঠাটা হচ্ছে তোমার মোটিভেশনাল স্টিমুলাস। অর্থাৎ এইটা আমাকে ফোর্স করতেছে একটা কাজ করার জন্য। কি ফোর্স করতেছে? যে তুইও একটা বকা দে, তখন আমিও একটা বকা দিলাম তোমাকে। সো আমি যে তোমাকে বকা দিলাম সেটা হচ্ছে রিলিজিং বিহেভিয়ার, তোমার কাছে সেটা গেল রিলিজিং স্টিমুলাস আকারে। এখন আমি ধরো যে তোমাকে কন্টিনিউয়াসলি বকা শুরু করছি। ঠিক আছে? সো তোমাকে এই যে আমি কন্টিনিউয়াসলি বকা শুরু করছি, তো একটা টাইমে কি হলো, তুমি ধরো যে আমার উপরে কেউ একজন ধরো যে আমার উপরে পানি ছুঁড়ে মারলো। সো যখন আমার উপর পানি ছুঁড়ে মারলো, তখন আমি আর তখন কথা বলতে পারতেছি না, এরকম টাইপের একটা কন্ডিশন ক্রিয়েট হলো। অথবা ধরো আমাকে কেউ আঘাত করলো, যে কারণে আমি তখন আর কথা বলতে পারতেছি না। এইখানে বিষয়টাকে অ্যানালাইসিস করো। ফার্স্টে হচ্ছে আমার ভিতরে যে ক্ষোভটা উঠলো, আমার ভিতরে যে রাগটা উঠলো, সেটা আমাকে বকা দেওয়ার জন্য ফোর্স করতেছে, তাহলে সেটা হচ্ছে মোটিভেশনাল স্টিমুলাস। তারপরে আমি কি করলাম, তোমাকে বকা দিলাম, সেটা হচ্ছে রিলিজিং স্টিমুলাস। এই রিলিজিং স্টিমুলাস পায়া তুমি আমাকে এমন একটা বিহেভিয়ার শো করলা, ধরো তুমি আমাকে মারলা, আঘাত করলা, এটার কারণে আমার কথা বলা বন্ধ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে টার্মিনেটর স্টিমুলাস, যেটা আমার এই যে আমি যে রিলিজ করতেছিলাম এতগুলা কথা, সেটাকে স্টপ করে দিছে। না, এগুলা মানুষের ক্ষেত্রে না, সব প্রাণীর ক্ষেত্রেই হয়, বাট মানুষের ক্ষেত্রে একটু কমপ্লেক্স, বাট সব প্রাণীর ক্ষেত্রেই হয়। ঠিক আছে? সব প্রাণীর ক্ষেত্রে কীভাবে হয় খেয়াল করো। ধরো একটা প্রাণী, ধরো তোমার বাসায় মুরগি আছে, এখন সেই মুরগিটার ক্ষুধা লাগলো, আর তুমি সেখানে কিছু খাবার আনলে। সো মুরগিটার যে ক্ষুধা লাগলো, মুরগিটা একটা বিহেভিয়ার সে শো করবে, একটা আচরণ সে শো করবে। আচরণটা কি? তো এখানে যখন সে খাবার দেখবে, দেখাটাও একটা স্টিমুলাস, এইটাও একটা স্টিমুলাস মুরগি পাইলো, এটা হচ্ছে মোটিভেশনাল স্টিমুলাস, যেটা মুরগিটাকে বাধ্য করতেছে একটা কাজ করার জন্য। দেন মুরগিটা তোমার কাছে দৌড়ে আসলো খাবারের জন্য। ঠিক আছে? খাবারের জন্য তোমার কাছে দৌড়ায় আসলো, এই দৌড়ায় আসাটা হচ্ছে রিলিজিং স্টিমুলাস। দেন সে খাইলো, খাওয়ার পরে একটা টাইমে সেন্স হলো যে তার পেট ভরে গেছে, সে তোমার কাছ থেকে চলে যাবে।
তাহলে এই যে সে যে রিলিজিং স্টিমুলাসটা যে সে শো করতেছিল, রিলিজিং বিহেভিয়ারটা যে সে শো করতেছিল, সেটা স্টপ হয়ে গেল। কেন স্টপ হয়ে গেল? স্টপ হয়েছে কেন? তার পেট ভরে গেছে, এটার কারণে সে আর রিলিজিং বিহেভিয়ারটা শো করতেছে না। দ্যাটস ওয়াই এই যে তার পেট ভরে গেছে, এটা হচ্ছে একটা টার্মিনেটর স্টিমুলাস। তুমি এটাকে অন্যভাবে টার্মিনেট করতে পারো। মুরগিটার পেট ভরে নাই, অর্ধেক পর্যন্ত সে খাইছে, তুমি মুরগিটাকে একটা ধরো যে আঘাত করতে পারো, তখন মুরগি দেখবা তোমার কাছ থেকে দূরে সরে গেছে। তার মানে এইখানে মুরগিটার যে রিলিজিং, যে বিহেভিয়ারটা সে রিলিজ করতেছিল, সেই বিহেভিয়ারটা তুমি স্টপ করে দিলা। সে যে খাইতেছিল এই স্পেসিফিক বিহেভিয়ারটাকে তুমি স্টপ করে দিলা। কিভাবে? তুমি এটাকে একটা মাইট দিছো। তো তুমি যে মাইট দিছো এটা হচ্ছে টার্মিনেটর স্টিমুলাস। এখন সবাই বুঝছো কিনা বলো দেখি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলছে, আহমেদ আহমেদ বলতেছে ভাই এগুলা কি ভাই, এগুলা কেন পড়তেছে, কোথায় লাগে, শুধু কি এক্সামের জন্য? এই ভাই এগুলা তো তোমাদের বইয়ের পড়া, চ্যাপ্টার 12 পড়া, প্রাণীর আচরণ। দেখো এই চ্যাপ্টারটা আসলে পোলাপাইনে উল্টায় দেখে না, এই কারণে জানে না আসলে এই চ্যাপ্টারের মধ্যে কি আছে, বুঝার কি আছে, পড়ার কি আছে। এখন এগুলা কেন পড়তেছো? সেটা পড়তেছো তুমি হিউম্যান সাইকোলজি পড়ার জন্য, ঠিক আছে? সাইকোলজি, তুমি যদি সাইকিয়াট্রিস্ট হইতে চাও, যে আমি কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ট্রিটমেন্ট করব, তো তোমাকে তো হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে জানতে হবে। কিন্তু হিউম্যান বিহেভিয়ার তো খুব বেশি কমপ্লেক্স। সো এই কমপ্লেক্স জিনিসটাকে আগে সিম্পলিফাই করে বুঝতে হবে, যে কোনটা অ্যাকোয়ার্ড, কোনটা ইনিট, কোনটা কেন আসলো, কোনটা মানুষ এক্স্যাক্টলি শিখে করতেছে আর কোনটা ইনিট করতেছে, কোনটা সে সহজাতভাবেই সে কাজটা করতেছে, এগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, একজন বলছে মনে করো ক্রাশ খাইলা, এটা মোটিভেশন স্টিমুলাস, শিওর। প্রেম করলা, এটা রিলিজিং স্টিমুলাস, শিওর। ঝগড়া করে ব্রেকআপ করলা, এটা টার্মিনেটর স্টিমুলাস। এক্স্যাক্টলি এইটাই, যে তুমি যে ক্রাশ খাইলা এটা হচ্ছে মোটিভেশনাল স্টিমুলাস। এখন এই যে ক্রাশ খেলা, সেটা তোমাকে ফোর্স করলো যে এই প্রেমে পড়ার জন্য, তখন তুমি প্রেমে পড়লা। এই যে প্রেম করলা, এটা হচ্ছে রিলিজিং স্টিমুলাস। দেন ব্রেকআপ হয়ে গেল, ঝগড়াঝাটি করলা। এই যে ঝগড়াঝাটি করাটা হচ্ছে তোমার টার্মিনেটর স্টিমুলাস, যেটা তোমার রিলিজিং যেই স্টিমুলাসটা ছিল সেটাকে অফ করে দিছে। একজন হচ্ছে ভাই টার্মিনেটর স্টিমুলাসকে তো মোটিভেশনাল ও স্টিমুলাস করতে পারে, তাই না? তাহলে আলাদা কেন? না, একটা কথা হচ্ছে প্রেক্ষিতে, এটার কাজের ধরনের প্রেক্ষিতে এটা হচ্ছে মোটিভেশনাল হইতে পারে, আবার টার্মিনেটরও হইতে পারে। আমি তোমাকে বলি, ধরো তুমি আমাকে একটা থাপ্পড় দিলা, এখন তুমি যে আমাকে একটা থাপ্পড় দিলা, এটার কারণে কিন্তু তোমাকে আরেকটা আমি থাপ্পড় দেব। তো তোমার এই থাপ্পড়টা হচ্ছে আমার ক্ষেত্রে এখন মোটিভেশন হিসেবে কাজ করছে, যে আমি তোমাকে আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য বাধ্য হয়েছি। অর্থাৎ আমি অ্যাক্ট করছি, আমার অ্যাক্ট সেখানে বন্ধ হয় নাই। তুমি সেম থাপ্পড়টা দেখো, এখানে মোটিভেশন হিসেবে কাজ করছে না, আরেক জায়গায় স্টপ হিসেবে কাজ করবে, টার্মিনেটর হিসেবে কাজ করবে। কিভাবে? ধরো আমি তোমাকে বকতেছি একটা বুকের দিকে নাচবি না, হঠাৎ করে তুমি আমাকে থাপ্পড় মারলে, তখন দেখা যাচ্ছে যে আমার বকাবকি বন্ধ হয়ে গেছে। সেম অ্যাক্ট, বাট এইটা এখন তোমার আমার যে রিলিজিং বিহেভিয়ারটা ছিল, রিলিজিং যে স্টিমুলাস ছিল, সেটাকে অফ করে দিয়েছে, সেটাকে টার্মিনেট করে দিয়েছে। তো সেম অ্যাক্ট, ফার্স্ট কেজের ক্ষেত্রে তোমার থাপ্পড়টা হচ্ছে মোটিভেশনাল স্টিমুলাস, সেকেন্ড অ্যাক্টের ক্ষেত্রে তোমার থাপ্পড়টা হচ্ছে টার্মিনেটর স্টিমুলাস। সো এটা অ্যাক্টের উপর না, এটা ডিপেন্ড করে হাউ ইউ বিহেভ, হাউ ইউর বিহেভিয়ার ইজ চেঞ্জড। তোমার বিহেভিয়ার কিভাবে চেঞ্জ হইতেছে, তুমি কিভাবে বিহেভ করতেছো, এইটার উপর ডিপেন্ড করে বলা যায় যে এটা হচ্ছে টার্মিনেটর স্টিমুলাস, এটা হচ্ছে মোটিভেশনাল স্টিমুলাস, এটা হচ্ছে রিলিজিং স্টিমুলাস। দেখো তুমি যে আমাকে থাপ্পড় দিছো, এটা কিন্তু এক অর্থে সেটা মোটিভেশনাল স্টিমুলাস, আর এক অর্থে কিন্তু সেটা রিলিজিং স্টিমুলাসও, কারণ তুমি কিন্তু সেই বিহেভিয়ারটা রিলিজ করছো, অ্যান্ড সেই প্রেক্ষিতে কিন্তু আমি দিছি। সো এই জায়গাতেই স্টুডেন্টসের প্রবলেমটা লাগে। তো তিনটা জিনিসের সেম মনে হয় এক্স্যাক্টলি। তুমি যখন সামনে যাবো, আমি যখন ইনস্টিংক্ট পড়াবো, তারপর হচ্ছে তোমার টেক্সিস পড়াবো, তারপর হচ্ছে তোমার রিফ্লেক্স পড়াবো, স্টুডেন্টরা বারবার কনফিউজড হয়। রিফ্লেক্স, দেন তোমার টেক্সিস অ্যান্ড তোমার ইনস্টিংক্টের মধ্যে তারা পার্থক্য করতে পারে না। তারা এই যে মোটিভেশনাল, রিলিজিং, টার্মিনেটর স্টিমুলাসের মধ্যে পার্থক্য করতে পারে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে এগিয়ে যাই। ওকে, তো এখন প্রবলেম হলো যে আমি প্রথম থেকে যেটা বলতেছিলাম, আচ্ছা তোমাদের বইয়ে কিছু লেখা আছে, হেরিঙ্গালের কিছু উদাহরণ আছে, যেটা সামনে আসতেছি, আমি এখানে সামনে গিয়ে সেটা পড়াবো। তো এখন যখন এই আচরণ নিয়ে গবেষণা শুরু হলো, আচরণ নিয়ে গবেষণার ক্ষেত্রে এই আচরণগুলো কেন সেটা শো করে, এটা নিয়ে প্রাণীর আচরণ নিয়ে মোটামুটি কাজ করছেন দুইজন বিজ্ঞানী। একজন হচ্ছে মানে খুব যদি মানে হাইলাইটে আসছে দুইজন বিজ্ঞানী, একজন হচ্ছে লরেন্স আর একজন হচ্ছে টিনবার্জেন। সো ওনারা এক্স্যাক্টলি যে কাজটা করছেন সেটা হচ্ছে যে আচরণটাকে ওনারা হচ্ছে ফার্স্টে ইনেট এবং অ্যাকোয়ার্ড আকারে ভাগ করতে চাইছেন।
কিন্তু তাতেও একটা প্রবলেম রয়ে গেছে। অর্থাৎ ওনারা আসার আগ পর্যন্ত সবাই ভাবতো যে একজন যে একটা আচরণ করতেছে সেই আচরণটা আসলেই তোমার মানে কি বলে শুধুমাত্র ইনিট, অর্থাৎ সহজাত আচরণ, যে আমি একটা কাজ করতেছি এটা সহজাত আচরণ। বাট এটা যে লার্নিং একটা প্রসেস যে তার সাথে আছে সেটা কেউ আগে ভাবতো না। ভাবলেও সেখানে একটা একটা জায়গায় মানে তোমার ফাঁক ফুকর ছিল, আমি ফাঁক ফুকরটা ধরায় দিই। এখন এখানে আমি ফার্স্টে বলছি যে বিহেভিয়ার হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে তোমার ইনেট আর একটা হচ্ছে একোয়ার্ড। কথাগুলো মাথায় রাখো। ইনেট মানে হচ্ছে সহজাত প্রবৃত্তি, যেটা তোমার উইদাউট লার্নিং প্রসেস, তোমাকে কেউ শিখায় নাই, তোমাকে কেউ সেটা শিখায় নাই, তোমাকে কেউ সেটা দেখায় নাই, ঠিক আছে, তুমি সেই কাজটা করতেছো, তখন সেটাকে বলা হচ্ছে যে তখন সেই একটাকে বলা হচ্ছে যে সেটা হচ্ছে ইনেট বিহেভিয়ার। আর লার্নিং বিহেভিয়ার হচ্ছে সেই বিহেভিয়ারটা, যেই বিহেভিয়ারটা তুমি লার্নিংয়ের মাধ্যমে তুমি সেটা করতেছো। যেমন আমি লিখতেছি, সেটা আমি লার্নিংয়ের মাধ্যমে এটা আমি লিখতেছি। কিন্তু এদিকে একটা কথা আছে, একটা জায়গা আছে যেই জায়গায় যাওয়ার পরে তুমি ইনেট, মানে ওনারা যেই জায়গাটাতে প্রবলেমটাতে পড়ছিলেন সেই প্রবলেমটা হচ্ছে ইনেট এবং একোয়ার্ডকে মানে তোমার আলাদা করা যায় না। একটা জায়গায় গিয়ে ইনেট এবং একোয়ার্ডকে আলাদা করা যায় না। ধরো একটা পাখি, একটা টিয়া পাখি, এখন টিয়া পাখিকে তুমি গান শিখাইলা, সে গান গাইল, তার মানে এইখানে তোমার লার্নিং প্রসেসটা কাজ করছে, তুমি তাকে একটা একোয়ার্ড বিহেভিয়ার দেওয়াতে তুমি হচ্ছে সাকসেসফুল, সে তোমার কাজ করতেছে। প্রবলেমটা হইলো যে একটা ক্ষেত্রে আমি নিজে ভুলে গেছি এখন তোমাকে কি বলতে চাইছিলাম। ওকে, চিন্তা করতে তো আমাকে। ওকে, তো একটা কথা যে এই যে তুমি টিয়া পাখিটাকে তুমি করতে শিখাইলা, গান গাইতে শিখাইলা, তাইলে এখানে প্রমাণ হলো যে তুমি একটা বিহেভিয়ার তাকে শিখাইতে পারো। কিন্তু তোমাকে যদি এখন বলি যে টিয়া পাখিটাকে তুমি কম্পিউটার চালানো শেখাও, তুমি কি শিখাইতে পারবা? শিখাইতে পারবা না। ইভেন ধরো মানুষকে তুমি দেয়াল দিয়ে মাকড়সার মতো হাঁটতে শেখাও, শিখাইতে পারবা? তুমি শিখাইতে পারবা না। তো কোয়েশ্চনটা হচ্ছে এখানেই যে বিহেভিয়ারকে যদি লার্নিং প্রসেসের মাধ্যমে আনা যায় তাহলে তো আমরা এগুলো আনতে পারতাম। তখন ওনারা যে জিনিসটা বললেন সেটা হচ্ছে যে আমরা একটা একোয়ার্ড বিহেভিয়ার আমরা পাইতে পারি, কিন্তু একোয়ার্ড বিহেভিয়ারটার যে বেস থাকবে, অর্থাৎ একোয়ার্ড বিহেভিয়ারটার যে গাঁথুনি থাকবে, সেই গাঁথুনিটা থাকবে হচ্ছে ইনেট বিহেভিয়ার। অর্থাৎ ধরো তোমাকে এমন কোনো কিছু একটা শেখানো যাবে যেটার ইনেট পোরশনটা তোমার মধ্যে বেস আকারে আছে, সেটাই তোমাকে শেখানো যাবে। খেয়াল করো, তুমি একটা পশু পাখিকে, একটা কুকুরকে তুমি হিউম্যান ল্যাঙ্গুয়েজ তুমি তাকে শিখাইতে পারবা না, হিউম্যান ল্যাঙ্গুয়েজ সে শিখবে না। কারণ কি? কারণ হচ্ছে এইটার হিউম্যান ল্যাঙ্গুয়েজের যে বেস সেটা তার ব্রেনেই নাই, সেটা তার ইনেট পোরশনের মধ্যেই নাই। সো ইনেট পোরশনের মধ্যে কিছু না থাকলে তুমি তাকে শিখাইতে পারবে না সেটা। আবার ধরো তুমি একটা টিয়া পাখিকে গান গাওয়াইতে শিখাইতে পারছো, সেটার কজ কি? সেটার কজ হচ্ছে তার ইনেট বিহেভিয়ারের মধ্যে তার গান গাওয়ার ক্যারেক্টারটা ছিল। গান গাওয়ার ক্যারেক্টারটা ছিল। ক্যারেক্টারটা কীরকম ছিল? যে বনের পাখিরাও কিন্তু এইভাবে ধরো যে যেমন কোকিল যেমন কুহু কুহু ডাকতেছে, এই যে কুহু কুহু, সে কিন্তু সেখানে শব্দ উচ্চারণ করতে পারতেছে। তার মানে এই জায়গাটায় আমি যখন একটা টিয়া পাখিকে একটা গান শেখাচ্ছি তখন সেইটার কিছুটা বেস তার ইনেট স্বভাবের মধ্যে ছিল। তার মানে তুমি যখন একটা বিহেভিয়ার একটাকে তুমি টিচ দিবা, একটা বিহেভিয়ার যখন তুমি একজনকে শিখাইতে যাবা, সেখানে যখন লার্নিং প্রসেস জড়িত থাকবে, তখন অলওয়েজ মাথায় রাখতে হবে তুমি এমন কিছু একটা শিখাইতে পারবা যেটার ইনেট পোরশনটা তার নিজের মধ্যে আগে থেকে আছে। ঠিক আছে? মানুষকে তুমি উড়া শিখাইতে পারবে না, মানুষ উঠতে পারবে না। মানুষ কি করতে পারবে? হামাগুড়ি দিতে পারবে। হামাগুড়িটা তুমি মানুষকে শিখাইতে পারবা, কজ সেইটার যে ইনেট স্বভাবটা, সেই স্বভাবটা মানুষের মধ্যে আছে। সো এই জায়গাটা যখন যাওয়া যায় তখন দেখা যায় যে ইনেট এবং একোয়ার্ড বিহেভিয়ার দুইটা আলাদা না। একোয়ার্ড বিহেভিয়ার হচ্ছে ইনেট বিহেভিয়ারের একটা মডিফিকেশন, যে আমি ইনেট বিহেভিয়ারটাকে মডিফাই করতে পারি। তখন কিন্তু একোয়ার্ড কথাটার কোনো মিনিং থাকে না। এই জায়গাটাতেই আচরণ বিজ্ঞানীরা আসলে মাথা হয়ে গেছিল। আচ্ছা, তোমরা কথাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলে দেখি। আচ্ছা, তোমরা কি কথাটা বুঝতে পারছো কিনা একটু বলো দেখি। কথাটা বুঝতে পারছো কিনা বলো দেখি। আমি যেটা বললাম যে তুমি একটা বিহেভিয়ার যে শিখাবা,
সেই বিহেভিয়ারটা শেখানোর জন্য তুমি সব বিহেভিয়ার শেখাইতে পারবে না একজনকে। সেই বিহেভিয়ারটাই শিখবে যেটা তার মধ্যে ইনেট আকারে আছে, যেটা তার মধ্যে ইনেট স্বভাব আকারে আছে। ঠিক আছে? আচ্ছা, আরেকজন বলছে আরেকবার। আচ্ছা ঠিক আছে, দেখো আমি তোমাকে একটা কথা বলি। একটা বাঘ, ঠিক আছে, এই বাঘটাকে ধরো জন্মের সাথে সাথে তার মা থেকে আমরা বিচ্ছিন্ন করে নিয়ে আসলাম। একটা মা থেকে তাকে আমরা বিচ্ছিন্ন করে নিয়ে আসলাম। এখন তুমি তার বিহেভিয়ারটা একটু অ্যানালাইসিস করো। একটা বাঘ যেটাকে তুমি তার মা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসলো, আমার কোশ্চেন হলো এই বাঘটা ধরো তার মার সাথে থাকে নাই, কোনো কিছু করে নাই, তাকে দিয়ে কি শিকার করানোটা পসিবল হবে কিনা? তখন তুমি চিন্তা করে দেখবা যে তাকে দিয়ে শিকার করানোটা পসিবল হবে। একজন মানুষের ক্ষেত্রে হবে না সেটা। একটা বাঘ যেটা সে তার মায়ের সাথে কোনো টাচ ছিল না, জন্মের সাথে সাথে আমরা তাকে আলাদা করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তাকে শিকার ধরাটা, কিভাবে শিকার ধরতে হবে, এটা তাকে ইজিলি শেখানো যাবে। কেন? কারণ এটা তার বৈশিষ্ট্যের মধ্যে, তার স্বভাবের মধ্যে সহজাত প্রবৃত্তি রূপে আছে। দেখবা যে একটা বাঘ, তাকে মা থেকে আলাদা করে আনছো, তাকে তুমি বাহির থেকে দুধ খাওয়াইতেছো, বাট তারপরেও দেখবা তার এই যে থাবা দেওয়ার যে একটা টেন্ডেন্সি, সেটা দেখবা সবসময় আছে, থাবা দেওয়ার টেন্ডেন্সি। এখন ধরো তুমি এই বাঘটাকে শেখানোটা অনেকটা সহজ। এখন ধরো যে তুমি আরেকটা বিড়ালের বাচ্চা আনলা, ঠিক আছে, বিড়ালের বাচ্চা না, ধরো যে শিকার করতে পারে না কোন প্রাণী, ধরো যে হরিণ আনলা, একটা হরিণের বাচ্চাকে নিয়ে আসলো। আর আমার কথা হলো ভাইয়া, হরিণের বাচ্চাটাকে কি তুমি শিকার ধরা শিখাইতে পারবা? বাঘের মতো কিভাবে গিয়ে খামচা দিয়ে ধরে তারপরে কি কাজ করতে হয়, এটা কি তুমি হরিণের বাচ্চাকে শিখাইতে পারবা? শিখাইতে পারবা না। তার মানে তোমার প্রচেষ্টা দুই দিকেই সেম। তুমি যে টিচ দিতেছো, তোমার লার্নিং প্রসেস দুই দিকেই সেম। তুমি একটা হরিণের বাচ্চাকে তুমি দেখাইতে পারো যে এটাকে এভাবে থাবা দিয়ে কাজ করতে হবে, করতে হবে। তোমার লার্নিং যে প্রচেষ্টা, তোমার লার্নিং যে প্রসেস, সেই লার্নিং প্রসেস দুই ক্ষেত্রেই সেম। বাট বাঘ কী করলো, সে হচ্ছে তোমার ধরো যে সে আলটিমেটলি শিকার করতে পারলো, আর হরিণ কী করলো, সে আলটিমেটলি ফাইনালি সে শিকার করতে পারলো না। এটা কেন হইলো না? তার মানে বাঘকে আমরা একটা অ্যাকোয়ার্ড বিহেভিয়ার দিতে পারছি, হরিণকে আমরা অ্যাকোয়ার্ড বিহেভিয়ার দিতে পারছি না। বাঘকে কেন অ্যাকোয়ার্ড বিহেভিয়ার দিতে পারলাম, সেটা যদি আনসার খুঁজো, তাহলে আনসারটা হচ্ছে যে বাঘের মধ্যে ইনেটনেস আকারে, সহজাত আকারে তার মধ্যে সেই বিহেভিয়ারটা আগে থেকেই ছিল। সো দ্যাটস ওয়াই আমরা অ্যাকচুয়ালি লার্নিং প্রসেসের মাধ্যমে যেটা করতে পারি, আমরা কোনো বিহেভিয়ার নতুন করে শিখাইতে পারি না, আমরা তার কোনো একটা বিহেভিয়ারকে মডিফিকেশন করতে পারি, আমরা কোনো একটা বিহেভিয়ারকে ধরো যে উন্নত করতে পারি, অথবা সেটাকে সাপ্রেস করতে পারি। এতটুকু সবাই বুঝছো কিনা? এখন সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, এটাই সহজাত আচরণ থেকেই অর্জিত আচরণের সূচনা হয়। দেখো বইয়ের কথাগুলো তুমি ইজিলি বুঝতা না, ঠিক আছে, এগুলো ইজিলি বুঝবা না, কারণ জিনিসগুলো তোমার যদি সাইকোলজি সম্পর্কে হিউজ স্টাডি করা না থাকে তাহলে তুমি বুঝবা না, ঠিক আছে, কিন্তু তোমাদের বই দিয়ে রাখছে, ঠিক আছে। এই যে একটু পরে আসবে রিফ্লেক্স ইনস্টিংক্টের যখন পার্থক্য পড়াইতে যাব, তখন আমি কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড নিয়ে আসবো, যেগুলো আমরা আগে সাইকোলজির ক্লাসগুলোতে করে আসছি। তো সাইকোলজির বেসিক ধারণা না থাকলে তুমি এগুলো পড়তে পারবে না। এই কারণেই এটা পুরো আলাদা একটা সাইকোলজি সপ্তাহ দিয়ে পুরো আলাদা একটা ইয়া করে আনলাম। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। আচ্ছা ঠিক আছে, তার মানে এইখানে কথাটা হচ্ছে এইটাই। দেখো এই যে দেখো কথাটা তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে, গাজী আজমল স্যারের বইয়ে, যে অর্জিত সহজাত বিভাজনে, এই যে আমরা অর্জিত এবং সহজাত প্রবৃত্তি বা অর্জিত এবং সহজাত আচরণ যে ইনিশিয়ালি আমরা একটা ডিভিশন করছিলাম, ইনিশিয়ালি যে একটা বিভাজন করছিলাম, সেই বিভাজনে কিছুটা অস্পষ্ট থেকে যায়, ঠিক আছে। তাহলে এখানে লিখছে অর্জিত সহজাত বিভাজনে যে বিষয়টি অস্পষ্ট তা হচ্ছে প্রাণীর শিক্ষণ তখনই সম্ভব যখন সে যথারীতি নির্দিষ্ট পথে নিজ আচরণের উৎকর্ষ ঘটাতে জিন নিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হয়। দেখো চিন্তা করো জিনিসটা, যে
এখানে আমরা ইনিশিয়ালি অর্জিত এবং সহজাত এই দুইটা ভাগে ভাগ করলাম। অর্জিত আচরণের জন্য অবশ্যই তোমার শিক্ষণ প্রসেস লাগবে, লার্নিং প্রসেস লাগবে, কিন্তু এখানে একটা জিনিস অস্পষ্ট ছিল, ঠিক আছে, সেটা ছিল যে আমরা আগে জিনিসটা ছিল যে আমরা যা তা শিখাইতে পারবো, কিন্তু এই জিনিসটা এখন কি হলো যে যে বিষয়টি অস্পষ্ট তা হচ্ছে প্রাণীর শিক্ষণ তখনই সম্ভব, অর্থাৎ তুমি যদি বিভাজন করো তখন এই জিনিসটা অস্পষ্ট থেকে যায় যে প্রাণীর শিক্ষণ তখনই সম্ভব যখন সে যথারীতি নির্দিষ্ট পথে, অর্থাৎ তার নিজের পথে, তার জেনেটিক্যালি প্রোগ্রামড করা যেটা আছে, বাঘের মধ্যে জেনেটিক্যালি প্রোগ্রামড করা আছে তার অ্যাগ্রেসিভনেস, জেনেটিক্যালি প্রোগ্রাম করা আছে হান্টিং ক্যারেক্টার। সো এই হান্টিং ক্যারেক্টারটা বাঘের মধ্যে জেনেটিক্যালি আছে। সো এই বাঘটাকে তাহলে আমরা তখনই সেটা আমরা হান্টিংটা শিখাইতে পারবো যখন তার মধ্যে হান্টিং যে ক্যারেক্টারটা সেটা জেনেটিক্যালি তার মধ্যে আগে থেকে আছে। আর হরিণকে আমরা হান্টিং প্রসেস শিখাইতে পারবো না, কারণ এটা জেনেটিক্যালি তার মধ্যে নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা যে শিক্ষণ তখনই সম্ভব যখন সে যথারীতি নির্দিষ্ট পথে নিজ আচরণের, অর্থাৎ আগে থেকে নিজের যে আচরণটা ছিল সেইটার জাস্ট উৎকর্ষ ঘটানো পসিবল। উৎকর্ষ মানে সেটাকে উন্নত করা পসিবল। উৎকর্ষ ঘটাতে জিন নিয়ন্ত্রিত পথে পরিচালিত হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে অবশ্যই জেনেটিক্যাল ফ্যাক্টরটা দায়ী যে তার মধ্যে সেটা আছে কিনা, ঠিক আছে। জিনের বাইরে গিয়ে তুমি কিছু করতে পারবে না। সবাই বুঝতে পারছো কিনা এই লাইনটা বলে দিই। না, ব্যতিক্রম নাই। এখন দেখো, তোমার যখন এই জিনিসটা বিলিভ করতে হবে যে তুমি একটাকে আচরণকে শিখাইতে পারবা না, তখন কিন্তু এখানে একটা জিনিস চলে আসে যে কোনো আচরণই 100% অ্যাকোয়ার্ড হইতে পারে না। অর্থাৎ কোনো একটা আচরণই 100% অ্যাকোয়ার্ড হইতে পারে না। অ্যাকোয়ার্ড আচরণের বেসিক পোর্শনটা ছিল ইনিট পোর্শন, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু সবাই বলো। দেখো জিনিসটা কিন্তু খুব কমপ্লিকেটেড, তুমি পেঁচায় ফেলবা, বাট জিনিসটা খুব সূক্ষ্ম চিন্তায় বোঝার ট্রাই করো। আমার কথা হচ্ছে কোনো আচরণই 100% অ্যাকোয়ার্ড না। কোনো আচরণই কি 100% অ্যাকোয়ার্ড না, যে তুমি কোনো আচরণই 100% নতুনভাবে অ্যাকোয়ার্ড করতে পারবে না। এটা তোমার ইনিটনেসের মধ্যে ছিল, দ্যাটস ওয়াই তুমি এখন সেটাকে অ্যাকোয়ার করতে পারছো। কেমনে বুঝবো নির্দিষ্ট কোনো জিন আছে কি না? জিনোম সিকোয়েন্স করবা, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখন তো এই কারণেই বলছে যে যদি এই জিনিসটা বিলিভ করি তাহলে কিন্তু আসলে এই ক্লাসিফিকেশনটা করা যায় না, এই ডিভিশনটা কিন্তু করা যায় না যে বিহেভিয়ার হচ্ছে ইনেট এবং অ্যাকোয়ার্ড। সো তখন বলতে হয় ইনেট এবং অ্যাকোয়ার্ড নামে আলাদা কোনো ইয়া থাকে না, মানে আলাদা কোনো ক্লাসিফিকেশন থাকে না। তখন বলতে হয় যে সব আচরণই একটা কমপ্লেক্স আচরণ, একটা কমপ্লেক্স বিহেভিয়ার, এটার মধ্যে কিছুটা ইনিট আছে, কিছুটা অ্যাকোয়ার্ড আছে, ঠিক আছে। সো এই জন্যই বলছে যে সমস্ত আচরণই হচ্ছে জিন এবং পরিবেশের এক জটিল মিথস্ক্রিয়া, অর্থাৎ এটা হচ্ছে কমপ্লেক্স একটা প্রসেস যেটা জিন এবং পরিবেশের সাথে নেই। যেমন জেনেটিক্যালি আছে হান্টিং, আমার মধ্যে হান্টিং আছে, হান্টিং ক্যারেক্টার আছে জেনেটিক্যালি, দেন আমাকে পরিবেশ থেকে শেখানো হলো বা এটা এইভাবে হান্ট করতে হবে, এটা এইভাবে শিকার করতে হবে, তখন আমি একটা আচরণ অ্যাকোয়ার্ড করলাম, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আমরা যেটা যাইলাম সেটা হচ্ছে এখন তাহলে আমরা যাই যে ইনিট ক্যারেক্টার, কিছু কিছু ইনিট ক্যারেক্টার ফাইনলি তোমার হচ্ছে আলাদা করা যায় যে এটার মধ্যে কোনো লার্নিং প্রসেস নাই, এটা হচ্ছে ইনিট, একেবারে আগে থেকেই আছে এটা ইনিট। সো এরকম কিছু ইনিট ক্যারেক্টার আমরা দেখবো, এবং এই ইনিট ক্যারেক্টার যেগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকে ইনিশিয়ালি 3টা ভাগে ক্লাসিফাই করা যায়। ইনিশিয়ালি কটা ভাগে ক্লাসিফাই করা যায়? 3টা ভাগে ক্লাসিফাই করা যায়। 3টা ভাগে কি ক্লাসিফাই করা যায়? দেখো, ইনিট যে ক্যারেক্টার আছে, ইনিট ক্যারেক্টারকে 3টা ভাগে ক্লাসিফাই করা যায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই জায়গাটায় বেশিরভাগ স্টুডেন্টরা বুঝে না, অ্যান্ড এই জায়গাটা আজকের এই জায়গাটা যদি তুমি বুঝে ফেলো না, তারপর দেখবে যে কালকের এই চ্যাপ্টারে সব কিছু তোমার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা সবাই একটু বোঝার ট্রাই করো। না এমডি শাকিল, আমরা তো এটাই বললাম যে কোনো কিছু জেনেটিক্যালি প্রোগ্রামের বাইরে গিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না। তোমার মধ্যে যেটা জেনেটিক্যালি ইনস্টিংক্ট যেটা আছে সেটাই তুমি করতে পারবে, এই প্রোগ্রামের বাইরে গিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে।
আচ্ছা, তো এখন যেটা চাইলাম যে ইনিট যে ক্যারেক্টার আছে সেই ইনিট ক্যারেক্টার বা সহজাত যে আচরণ, এই সহজাত আচরণ তোমার তিন ধরনের সহজাত আচরণ আছে। একটা হচ্ছে তোমার টেক্সিস বা ট্যাক্সেস, একটা হচ্ছে তোমার রিফ্লেক্স, আর একটা হচ্ছে তোমার ইনস্টিংক্ট। ভাই এই জিনিসগুলা ইনস্টিংক্ট, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো একটা হচ্ছে টেক্সিস বা ট্যাক্সেস, একটা হচ্ছে রিফ্লেক্স বা একটা হচ্ছে ইনস্টিংক্ট। আচ্ছা, সহজাত, এখানে কিন্তু সহজাত ইনেট ক্যারেক্টার মানে যেটার মধ্যে কোনো লার্নিং প্রসেস জড়িত ছিল না, যেটা জেনেটিক্যালি প্রোগ্রামড এবং যেটা তোমাকে না শেখাইলেও তুমি করবা। তোমাকে যদি বিচ্ছিন্ন অবস্থায় কোনো একটা দ্বীপে রাখা দেওয়া হয় তাইলেও তুমি সেটা শো করবা। পৃথিবীর সকল মানুষ সেম টাইপের বা সকল প্রাণী, এই স্পিসিসের সকল প্রাণী সেম ক্যারেক্টার শো করবে। এটাকে বলা হয় ইনেট ক্যারেক্টার। সবাই বুঝতে পারছো কিনা? ইনেট ক্যারেক্টার মানে কি, যে এখানে কোনো লার্নিং প্রসেস জড়িত না, এটা তোমার জেনেটিক্যালি আছে, এটা তুমি জন্মগতভাবে পাইছো, এটা এই স্পিসিসের সকল প্রাণী সেম ধরনের ক্যারেক্টার শো করবে এবং সেটা তোমাকে যদি কেউ না শেখায় তাহলেও তুমি করবা, তোমাকে যদি বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয় তাহলেও তুমি করবা। ঠিক আছে, সেটাকে বলা হয় ইনিট ক্যারেক্টার। তো ইনিট ক্যারেক্টারের ইনিশিয়ালি 3টা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে টেক্সিস, একটা হচ্ছে রিফ্লেক্স, একটা হচ্ছে ইনস্টিংক্ট। রিফ্লেক্স ইনস্টিংক্ট পরে বোঝায়, তুলনামূলক সহজটা বোঝায়। টেক্সিস মানে হচ্ছে যে যেখানে প্রাণীর আচরণটার সাথে দিক জড়িত থাকে, ডিরেকশন জড়িত থাকে, অর্থাৎ দিকমুখিতা থাকে, ডিরেকশন জড়িত থাকে। যে কোনো একটা স্টিমুলাসের প্রেক্ষিতে সহজাতভাবে, তুমি এটার এক জানো না, তুমি আসলে জানো না এটার ফলাফল কি। ঠিক আছে, তো তুমি যেটা করলা, সেটা তোমাকে যেটা বললাম যে কোনো একটা প্রাণী বা তুমি এমন একটা আচরণ শো করলা, কোনো একটা ফ্যাক্টর বা কোনো একটা স্টিমুলাসের প্রেক্ষিতে বা এগেনস্টে তুমি ওই স্টিমুলাসের দিকে অথবা এর বিপরীত দিকে অথবা তার কোনো সাম্যাবস্থার দিকে তুমি গেলা। যখন তোমার ইনেটনেস ভাবে অর্থাৎ সহজাতভাবে কোনো একটা স্টিমুলাসের দিকে তোমার ডিরেকশন থাকবে, তখন সেটাকে বলা হয়তো টেক্সিস। উদাহরণ দিই, ধরো তুমি এদিকে ধরো একটা খাবার আছে, এই খাবারটা দেখে একটা মুরগি হচ্ছে দৌড়ে আসলো। ঠিক আছে, তাহলে এই যে খাবারটা দেখে যে মুরগিটা দৌড়ে আসলো, তাহলে এই খাবারের দিকে মুরগিটার হচ্ছে তোমার কি ঘটলো, খাবারের দিকে সেটার দিক পরিবর্তন ঘটলো, তখন সেটাকে বলা হয় পজিটিভ টেক্সিস। অর্থাৎ যেখানে তোমার একটা স্টিমুলাসের দিকে চলে আসলো, তখন এই প্রসেসটাকে বলা হয় পজিটিভ টেক্সিস। আরেকটা হচ্ছে নেগেটিভ টেক্সিস। টেক্সিসকে ইনিশিয়ালি দুটা ভাগে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে নেগেটিভ টেক্সিস মানে ধরো এদিকে একটা সাপ দেখলা, তখন কি আর মুরগি এই দিক দিয়ে দৌড়ে যাবে নাকি এই দিক থেকে সে অপোজিট ডিরেকশনে যাবে? অপোজিট ডিরেকশনে যাবে। যখন সে অপোজিট ডিরেকশনে তার দিক পরিবর্তন ঘটবে, তখন সেটাকে বলা হয়েছে তোমার নেগেটিভ টেক্সিস। তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করে জানো যে ভাই পজিটিভ টেক্সিস, নেগেটিভ টেক্সিস বুঝছো কিনা, টেক্সিস ব্যাপারটা বুঝছো কিনা। দেখো হুমায়রা বিনতে তোমার যে বিহেভিয়ার, এটা হচ্ছে মিক্সড বিহেভিয়ার। আচ্ছা দেখো, তাহলে এখন কিছু স্টিমুলাস আছে যেগুলো অন্যান্য প্রাণীরা দেখায়, যেমন হচ্ছে তোমার যে এরোটেক্সিস। এরো মানে কথাটার সাথে হচ্ছে তোমার, এগুলো মেডিকেল এডমিশনের জন্য 100% ইম্পর্টেন্ট টার্মগুলো। ইভেন এই বছরও দেখবা যে মেডিকেল এডমিশনে টেক্সিস থেকে একটা কোশ্চেন আসছে। ঠিক আছে, সো টেক্সিসটা ভালোভাবে পড়তে হবে, এখান থেকে মেডিকেল এডমিশনে কোশ্চেন আসে। যেমন ধরো যে এরোটেক্সিস, এরো মানে এই কথাটার সাথে হচ্ছে তোমার এর জড়িত আছে, মানে বাতাস। অর্থাৎ কোনো একটা প্রাণী যদি বাতাসের অক্সিজেনের ঘনত্বের দিকে তার যদি, অথবা অক্সিজেনের ঘনত্ব থেকে সে দূরে সরে যায়, অর্থাৎ অক্সিজেনের তার যে দিক, মানে তার যে চলনটা হবে, সেই চলনটাতে যদি অক্সিজেনের ঘনত্ব একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, তখন সেটাকে বলা হয় এরোটেক্সিস। ঠিক আছে, ধরো একটা জায়গায় কিছু পাখি ছিল,
সামহাও ওই জায়গাটাতে অক্সিজেন নাই হয়ে গেছে, ধরো অক্সিজেন নাই হয়ে গেছে বা অক্সিজেন কমে গেছে, তারা কি করবে, তারা হচ্ছে এমন একটা জায়গায় যাবে যে জায়গায় হচ্ছে অক্সিজেনের ঘনত্ব বেশি আছে। তার মানে এইদিকে তারা তাদের এই যে তারা যে বিহেভিয়ারটা শো করলো, সেই বিহেভিয়ারটা শো করার জন্য দায়ী কোন ফ্যাক্টর, দায়ী ফ্যাক্টরটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ অক্সিজেন। তো যখন এই তাদের টেক্সিসের ক্ষেত্রে, তাদের চলনের ক্ষেত্রে অক্সিজেনের কনসেন্ট্রেশন দায়ী থাকবে, তখন সেটাকে বলা হয় এরোটেক্সিস। ঠিক আছে, আরেকটা হচ্ছে কেমোটেক্সিস। কেমোটেক্সিস মানে কি, যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স দায়ী থাকবে, কেমিক্যাল সাবস্টেন্স দায়ী থাকবে। ধরো এদিকে কিছু ছিল, একটা পিঁপড়া এদিকে আসলো, সো পিঁপড়া যখন এদিকে আসলো, এদিকের খাবারটা দেখে, খাবার একটা কেমিক্যাল সাবস্টেন্স, সো কেমিক্যাল সাবস্টেন্সের দিকে সে যখন টেক্সিস ঘটলো, তখন সেটাকে বলা হয় কেমোটেক্সিস। আচ্ছা, তারপরে আছে এনার্জি টেক্সিস, অর্থাৎ কোনো জায়গায় একটা বেশি এনার্জি আছে সেই দিকে যদি তার যাওয়ার টেন্ডেন্সি থাকে। ধরো আচ্ছা, এনার্জি টেক্সিস তাহলে তোমরা বুঝতে পারবে যে সর্বোচ্চ বিপাকীয় অবস্থায় যে জায়গায় সে থাকতে পারে, সর্বোচ্চ কমফোর্ট ফিল সে যে জায়গায় করতে পারে, যে জায়গায় সবচেয়ে বেশি এনার্জি আছে। ঠিক আছে, সে ধরো ফোটোটেক্সিস এক ধরনের এনার্জি টেক্সিস, আমি বলি ফোটোটেক্সিস এক ধরনের এনার্জি টেক্সিস। ধরো কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে এখানে যে লাইট থাকে, এখানে যে লাইট থাকে, তখন এই লাইট বরাবর তার চলন ঘটে। ধরো এদিকে একটা লাইট দিলা, এদিকে একটা লাইট দিলা, সো তখন দেখবা কিছু কিছু উই পোকা এটার মধ্যে এইভাবে ঘুরতেছে, লাইটটা নিভাই দিয়ে উই পোকা আর এখানে থাকবে না। তার মানে তাদের যেই টেক্সিসটা ঘটতেছে, সেই টেক্সিসটা কোন বরাবর, লাইটের দিকে, সো সেটাকে বলা হয় ফোটোটেক্সিস। মানে যেখানে যে টেক্সিসটার জন্য ফোটো জড়িত, কিন্তু এখানে আলো হচ্ছে এক ধরনের শক্তি, দ্যাট মিনস সে এনার্জির দিকে গেছে, যেদিকে বেশি এনার্জি আছে, সর্বোচ্চ এনার্জি আছে, সেই দিকে সে গেছে। সো ফোটোটেক্সিস ইজ ওয়ান টাইপ অফ এনার্জি টেক্সিস, যে সে এনার্জির দিকে গেছে, অথবা এটাকে ফোটোটেক্সিসও বলা যেতে পারে, কজ এটা ফোটোর দিকে গেছে। অথবা কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে ফোটো থেকে দূরে সরে যাইতে চায়, যেমন দেখবা যে তেলাপোকা। তেলাপোকা হচ্ছে ফোটোর প্রতি নেগেটিভ টেক্সিস তারা শো করে, আর যেখানে আলো থাকবে সেখান থেকে অপোজিটলি তারা যাইতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে হচ্ছে তোমার গ্রেভিটেক্সিস, মানে হচ্ছে গ্রেভিটেশনাল যদি কাজ করে, যে অভিকর্ষণ এর দিকের প্রতি। ধরো একটা পাখি উপরে আকাশে উঠতেছে, তার মানে সে তার গ্রেভিটির এগেনস্টে সে উঠতেছে, আর আমরা ধরো মাটির মধ্যে হাঁটতেছি, এটা আমি গ্রেভিটিকে মেনে তারপরে হাঁটতেছি, অর্থাৎ গ্রেভিটির এগেনস্টে কাজ করতে পারতেছি না। তাহলে এখানে গ্রেভিটির প্রতি দুই ধরনের টেক্সিস আসতেছে, পাখি দেখাইতেছে নেগেটিভ টেক্সিস, গ্রেভিটিকে মানতেছে না, আমি দেখাইতেছি পজিটিভ টেক্সিস, আমি গ্রেভিটিকে মানতেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার গ্যালভানো টেক্সিস আছে। কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে ইলেকট্রিসিটি, ধরো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেটা তারা আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারে। ইলেকট্রিক ফিল্ড থাকলে তারা সেখানে সেটা আইডেন্টিফাই করতে পারে, তাদের সেই ইন্দ্রিয়টা আছে, আমাদের যেটা নাই। সো সেটাকে বলা হচ্ছে তোমার যে যখন ইলেকট্রোটেক্সিস বা গ্যালভানোটেক্সিস, মানে যখন কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে সেটার প্রতি যখন কেউ যায় অথবা ব্যাক করে, নেগেটিভ টেক্সিস শো করে, তখন সেটা হচ্ছে ইলেকট্রোটেক্সিস বা গ্যালভানোটেক্সিস। তারপর হচ্ছে ম্যাগনেটোটেক্সিস আছে, চুম্বক ক্ষেত্রের দিকে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে যায় অথবা ম্যাগনেটিক ফিল্ড থেকে সরে আসে, সেটাকে বলা হয় ম্যাগনেটোটেক্সিস। তারপরে ফেনোটেক্সিস আছে। ফেনো মানে কি, ফোন মানে কি, শব্দ, যে ফোন মানে কি আমরা যেটার মাধ্যমে কথা বলি, তাই না, শব্দ যেটার মাধ্যমে যায়। সো ফেনোটেক্সিস মানে হচ্ছে যেটা শব্দের উৎসের প্রতি যদি সাড়া দেয়। ধরো তুমি একটা মুরগিকে ডাকতেছো, ঠিক আছে, অথবা তুমি নিজে মানুষটা চিন্তা করো যে কোনো একটা জায়গায় খুব একটা অদ্ভুত টাইপের শব্দ হইতেছে, তুমি এই শব্দটাকে খুঁজা গেলা যে আচ্ছা এখানে কি টাইপের শব্দ হইতেছে, গিয়ে দেখে আসি। সো তুমি এইখানে যে টেক্সিসটা ঘটাইলে সেটা হচ্ছে ফেনোটেক্সিস। আচ্ছা, তারপর ফোটোটেক্সিস বুঝাইলাম। তারপর হচ্ছে রিওটেক্সিস, এটা খুব ইম্পর্টেন্ট। রিওটেক্সিস মানে তরল পদার্থের মধ্যে স্রোত যেদিকে থাকে সেই দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি, অথবা স্রোতের এগেনস্টে যাওয়ার টেন্ডেন্সি। ধরো কিছু কিছু মাছ আছে যারা যখন একটা স্রোত আসলো, তখন এই স্রোত বরাবর সে যাইতে চায়, তখন সেটাকে বলা হয়েছে তোমার রিওটেক্সিস। এটা হচ্ছে রিও পজিটিভ টেক্সিস। আবার নেগেটিভ টেক্সিসও হয়, কিছু কিছু প্রাণী আছে যারা স্রোতের এগেনস্টে যাওয়ার চিন্তা ভাবনা করে বা এগেনস্টে যাওয়ার ট্রাই করে, সেটা হচ্ছে নেগেটিভ রিওটেক্সিস। আচ্ছা, তারপর হচ্ছে থার্মোটেক্সিস। থার্মোটেক্সিস মানে থার্মোমিটার তো বুঝবে, মানে তাপমাত্রা, যেটা তাপমাত্রাকে করে। তারপর হচ্ছে তোমার থিগমোটেক্সিস। থিগমোটেক্সিস মানে স্পর্শজনিত টেক্সিস। ঠিক আছে, স্পর্শজনিত টেক্সিস, যেখানে ফ্যাক্টরটা কাজ করে হচ্ছে স্পর্শ। আচ্ছা, এখন দেখো এদিকে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এখানে আমরা উদ্দীপনার উৎসের ভিত্তিতে টেক্সিসকে ক্লাসিফিকেশন করছি, উদ্দীপনার উৎসের ভিত্তিতে, যে এখানে উৎসটা কি ছিল, ফোটো ছিল, কেমিক্যাল সাবস্টেন্স ছিল, নাকি লাইট ছিল, নাকি এনার্জি ছিল, নাকি ম্যাগনেটিক ফিল্ড ছিল, নাকি ইলেকট্রিক ফিল্ড ছিল, নাকি তোমার স্রোত ছিল, নাকি তোমার ম্যাগনেট ছিল, নাকি তোমার মানে এরকম সাউন্ড ছিল। সো এইখানে আমরা যে টেক্সিসের যে ক্লাসিফিকেশনটা করছি, সেই টেক্সিসের ক্লাসিফিকেশনটা হয়েছে উদ্দীপনার স্টিমুলাসের সোর্স কি ছিল সেটার উপর ডিপেন্ড করে।
এখানে অক্সিজেনের ঘনত্ব একবার সোর্স ছিল, একবার কেমিক্যাল সাবস্টেন্স সোর্স ছিল। টেক্সিসকে অন্য আরেকটাভাবে ক্লাসিফাই করা যায়। সে অন্য আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে যে টেক্সিসের দিকমুখিতার ভিত্তিতে, যে সে যে দিকটা যে শো করে সেই দিকটার আসলে সে কিভাবে সংবেদনটা নেয় এবং কিভাবে সে সেই দিকমুখিতাটা শো করে। আমি তোমাকে উদাহরণের মাধ্যমে বুঝাই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, একটা আছে হচ্ছে তোমার ক্লাইনোটেক্সিস। খেয়াল করো, ক্লাইনোটেক্সিস মেডিকেল এডমিশনের জন্য 100% ইম্পর্টেন্ট টার্মগুলো। তোমরা সবাই বুঝতেছো কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, সবাই বুঝতেছো কিনা, সবাই বুঝতেছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝতেছো কিনা কমেন্ট করে দেখি। আচ্ছা, তো আমি যেটা বললাম ক্লাইনোটেক্সিস মানে কি, ক্লাইনোটেক্সিসটা হচ্ছে যে ধরো কিছু বাটারফ্লাই বা বোফ্লাই কিছু প্রাণী আছে, তাদের টেক্সিসটা আমি ধরনটা বোঝাই। ক্লাইনোটেক্সিস মানে কি মাথায় রাখবা, ক্লাইনোটেক্সিস, ক্লাইনোটেক্সিস মেডিকেল এডমিশনের জন্য লিখে নাও যে 100% ইম্পর্টেন্ট ক্লাইনোটেক্সিস বা এই পুরা টেক্সিসটা। ক্লাইনোটেক্সিস মানে হচ্ছে ধরো বাটারফ্লাই আছে, ধরো এটা হচ্ছে বাটারফ্লাই, ঠিক আছে, বাটারফ্লাই। এখন এই বাটারফ্লাইটা ধরো যে এরকমভাবে আছে, এরকমভাবে পাখনা আছে, ঠিক আছে, বাটারফ্লাই। এখন এই বাটারফ্লাইটা ধরো কোনো একটা ফ্যাক্টরের দিকে সে যায়। এখন এই যে তার এই ফ্যাক্টরটা যে স্টিমুলাস, ধরো এই বাটারফ্লাইটা, উপরে বাটারফ্লাই আছে, প্রজাপতি আছে, এটা হচ্ছে ক্লাইনোটেক্সিসের উদাহরণ। ধরো এই প্রজাপতিটা যে যায়, এই প্রজাপতিটার শরীরে তোমার, এটা আমি বাদ দিলাম এখানে। আচ্ছা, আমি আগে বুঝাই নি যে একজন যে একটা স্টিমুলাস দেয় সেটার জন্য তো আমার কিছু স্টিমুলাসের রিসেপ্টর আছে, যেটা সেটা রিসিভ করে এবং বুঝতে পারে যে এখানে আমার কিছু একটা আছে, সেই জন্য আমার যাইতে হবে। ধরো এখানে আমি একটা খাবার দেখলাম, তার মানে কেমিক্যাল সাবস্টেন্স দেখলাম। এই যে দেখলাম, আমার চোখের ভিতরে সেটা রিসেপ্টর আছে রেটিনার মধ্যে, সেটা আমার ব্রেনে গেছে, দেন সেটা প্রসেসিং হয়েছে, দেন সেটা আমাকে স্টিমুলেট করছে এটার দিকে যাইতে, টেক্সিসের দিকে যাইতে। তো এই যে স্টিমুলাসটা যে গ্রহণ করছে সেটার জন্য জোর সংবেদী অঙ্গ আছে। অর্থাৎ দেখো আমাদের সংবেদী অঙ্গগুলো যদি তুমি চিন্তা করো, বেশিরভাগ সংবেদী অঙ্গগুলো হচ্ছে জোর সংবেদী। যেমন তুমি চোখের কথা চিন্তা করো, এটা যে একটা ভিজুয়ালাইজেশন যে নেয়, এটা দুইটা চোখ নেই, ঠিক আছে। কানের কথা চিন্তা করো, দুইটা নেই। হাতের কথা চিন্তা করো, দুইটা। জিহ্বা একটা, সেটা একটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সংবেদন যে অঙ্গগুলো থাকে, সেই সংবেদনগুলো অঙ্গগুলো থাকে কি জোর সংবেদী অঙ্গ। তো বাটারফ্লাই বা বোফ্লাইয়ের যখন লার্ভা অবস্থায় থাকে, এখন তো তার জোর সংবেদী অঙ্গ তুমি দেখতে পারতো, অ্যান্টেনা আছে, ঠিক আছে। বাট এই বাটারফ্লাই বা বোফ্লাই যখন লার্ভা অবস্থায় থাকে, লার্ভা অবস্থায় তোমরা জানো কিনা বাটারফ্লাইয়ের জীবন কাহিনীটা তোমরা জানো কিনা, এরা কিন্তু পানির নিচে অনেকদিন কাটায়, অর্থাৎ এদের জন্মটাই হয় পানির নিচে। ইভেন পানির নিচে ওরা অন্য আরেকটা প্রাণী রূপে ওদের জীবনটা কাটায়। লার্ভা অবস্থা যখন পানির নিচে কাটায়, তখন তারা এরকম টাইপের একটা প্রাণী থাকে, মানে বিছার মতো টাইপের এরকম টাইপের একটা প্রাণী থাকে, বিছার মতো টাইপের। পানির নিচে অনেকদিন থাকে, অনেকদিন থাকতে থাকতে এই লার্ভা অবস্থা যখন তার লাইফ শেষ হয়ে যায়, তখন সেটা আস্তে আস্তে পানির উপরে উঠে আসে। উপরে উঠে আসার পরে সে হচ্ছে এই যে খুলসটা আছে, সেই খুলসটা থেকে মেইন প্রজাপতিটা বের হয়ে আসে। সো এটার লার্ভাটা তোমার টেক্সিসটা যেটা শো করে, সেটা হচ্ছে যে এটা যখন এই অবস্থায় থাকে, যখন বাটারফ্লাই বা বোফ্লাই যখন লার্ভা অবস্থায় থাকে, তখন সেটার মধ্যে জোর সংবেদী অঙ্গ থাকে না। অর্থাৎ এইটা যে আশেপাশের কিছু যে সিগন্যাল যে রিসিভ করে, সেই রিসিভ করার জন্য তার জোর সংবেদী অঙ্গ থাকে না, বরং সে ওই সিগন্যালটা যে রিসিভ করে, সেই সিগন্যালটা রিসিভ করার জন্য যে ফ্যাক্টর, মানে রিসিভ করার জন্য যে রিসেপ্টর, সেই রিসেপ্টর তার পুরা দেহের মধ্যে আছে। অর্থাৎ পুরা দেহের যে কোনো পোরশন, যে কোনো কোষ সেই সিগন্যালটাকে রিসিভ করতে পারে। আমি ব্যাপারটাকে তোমাকে বোঝাই। ধরো তোমার চোখ, এটা একটা ইমেজ রিসিভ করতে পারে। ইমেজ এটার ক্ষেত্রে একটা স্টিমুলাস, ইমেজ সে সেটা রিসিভ করতে পারে। তোমার কি হাতের স্কিন কি একটা ইমেজ রিসিভ করতে পারবে? রিসিভ করতে পারবে না। তার মানে স্টিমুলাসের রিসেপ্টর রিসিভ যে করে, একটা সিগন্যাল যে রিসিভ করে, সেটা রিসেপ্টর
কিছু স্পেসিফিক জায়গায় থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা জোর সংবেদী অঙ্গ থাকে, বাট স্পেসিফিক কিছু জায়গায় থাকে। আবার কিছু ক্ষেত্রে এই যে রিসেপ্টরগুলো থাকে সেগুলো পুরা শরীরেই থাকে। যেমন তোমার পুরা শরীরে তোমার স্কিন আছে এবং স্কিন এইদিকে একটা রিসেপ্টর হিসেবে কাজ করে, এদিকে থার্মো রিসেপ্টর হিসেবে কাজ করে। ধরো পুরা স্কিনের যে কোনো জায়গায় তুমি একটা টেম্পারেচার দাও, সেটা কিন্তু বুঝতে পারবে। যে কোনো জায়গায়, স্কিনের যে কোনো জায়গায় তুমি টেম্পারেচার দাও, সেটা বুঝতে পারবে। অর্থাৎ তোমার যে থার্মো রিসেপ্টর আছে, তোমার যে থিগমো রিসেপ্টর আছে, তোমাকে যদি কেউ কোনো একটা জায়গায় টাচ করে তুমি বুঝতে পারবা। তোমার যে থার্মো রিসেপ্টর আছে, তোমার যে থিগমো রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরগুলো তোমার পুরাটা শরীরে ছড়ানো অবস্থায় আছে। ঠিক আছে, পুরাটা শরীরে ছড়ানো অবস্থায় আছে। আবার কিছু রিসেপ্টর আছে যারা পুরা শরীরে ছড়ানো অবস্থায় নেই, জোর সংবেদী অঙ্গ আছে অথবা কোনো একটা স্পেশাল কোনো একটা অর্গানে আছে। সো ক্লাইনোটেক্সিস হচ্ছে, ক্লাইনোটেক্সিসের সাথে যেই রিসেপ্টরটা জড়িত, সেই রিসেপ্টরটার ক্ষেত্রে সেটা পুরা দেহের মধ্যে ছড়ানো অবস্থায় থাকে। তবে বাটারফ্লাই বা বুফ্লাই সামনের দিকে জায়গাগুলোতে কিছু একটা জায়গা তাদের, এই জায়গাটাতে তাদের রিসেপ্টরটা একটু বেশি পরিমাণে থাকে, এটাই। কিন্তু তার যেই বাহির থেকে যে সিগন্যালগুলো আসে, সেই সিগন্যালগুলা এই লার্ভার শরীরের যে কোনো জায়গা রিসিভ করতে পারে। অর্থাৎ তার যে রিসেপ্টর, সেই রিসেপ্টর পুরা দেহে ছড়ানো অবস্থায় থাকে এবং সে সামনের দিকের পশনটা এই দিক ওদিক ঘুরায় সে হচ্ছে উদ্দীপনাটার তীব্রতা যাচাই করতে পারে, ইন্টেন্সিটি যাচাই করতে পারে যে কোন দিকে উদ্দীপনাটা বেশি এবং আমার কোন দিকে যাওয়া লাগবে। ধরো এই লার্ভাটা পানির নিচে আছে, এখন তার চারপাশে পানি আছে, এখন তার চারপাশে পানি থাকলে চারপাশ থেকে সে সমান প্রেসার পাচ্ছে। তার যে স্কিনের যে রিসেপ্টরগুলো আছে, সেই স্কিনের রিসেপ্টরগুলো চারপাশ থেকে পানির স্টিমুলাসটা সে পাইতেছে। তখন সে কি করবে? তখন কি সে কোন দিকে যাবে? তার টেক্সিসটা এক্স্যাক্টলি কোন দিকে হবে? তখন তার টেক্সিসটা হবে ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, যে ইন্টেন্সিটি কোন দিকে তার আছে, সে এটার আশেপাশে এটার ঘুরায় দেখবে। সামনের যে রিসেপ্টরগুলো আছে সেগুলো আশেপাশে ঘুরায় দেখবে কোন দিক থেকে পানি, ধরো সে যদি রিওটেক্সিস দেখাইতে চায়, কোন দিক থেকে পানির স্রোতটা বেশি আসতেছে, তখন সে এই দিকে যাবে, অথবা এর বিপরীত দিকে গেল। তো সে যেটা করবে সেটা হচ্ছে তার এদিকে যেই তোমার স্টিমুলাসটা আসে বা যে সিগন্যালটা আসে, সেই সিগন্যালটা রিসেপ্টর পুরা শরীরে থাকে, তবে পুরা শরীরে ছড়ানো ছিটানো থাকে, তবে সামনের দিকে কিছুটা বেশি থাকে, যেটা দিয়ে সে উদ্দীপনার তীব্রতা যাচাই করে এবং তার টেক্সিসটা হয় উদ্দীপনার তীব্রতার দিকে। তো সেটাকে বলা হয়েছে তোমার ক্লাইনোটেক্সিস। সবাই বলো আমাকে যে তোমরা ক্লাইনোটেক্সিসটা বুঝছো কিনা, ক্লাইনোটেক্সিস বুঝছো কিনা সেটা বলো। ক্লাইনোটেক্সিস সবাই বুঝছো কিনা এটা বলো দেখি। তোমরা সবাই বুঝতে পারছো কিনা এটা বলো দেখি। তোমরা সবাই ক্লাইনোটেক্সিস বুঝতে পারছো কিনা? আচ্ছা একদম হচ্ছে আরেকবার আমি বলি। এখানে দেখো, এখানে তার যে স্টিমুলাসটা আসতেছে, সেই স্টিমুলাসটা সব দিক থেকে আসতেছে এবং তার এই স্টিমুলাসটাকে রিসিভ করার জন্য তার যে রিসেপ্টর আছে, সেই রিসেপ্টর সব জায়গায় আছে, পুরাটা শরীরের মধ্যে ছড়ায় ছিটে আছে। তবে রিসেপ্টরটা বেশি আছে হচ্ছে সামনের দিকে, যেটা সে এই দিক ওদিক ঘুরায় সে উদ্দীপনার ব্যাপকতা যাচাই করতে পারে। ঠিক আছে, এবং সে একটা ধরো যে একটা টেক্সিস সে শো করে, সে কোনো একটা দিকে যায়, এটাকে বলা হচ্ছে ক্লাইনোটেক্সিস। অর্থাৎ ক্লাইনোটেক্সিসের ক্ষেত্রে খেয়াল করো, টেক্সিসের ক্ষেত্রে একটা স্টিমুলাস দায়ী, তার সাথে সাথে কিন্তু একটা রিসেপ্টরও দায়ী। কারণ একটা স্টিমুলাস দিলে সেই স্টিমুলাসটাকে অবশ্যই একটা রিসেপ্টর রিসিভ করতে হবে, তারপর তোমার একটা অ্যাক্ট আসবে। ধরো আমি আমার নিজের একটা উদাহরণ বলি। কয়েকদিন আগে তোমার মোস্ট প্রবাবলি গত বছরের
আগস্টে সেপ্টেম্বরের দিকে আমার মোস্ট প্রবলি করোনার কিছু লক্ষণ দেখা দিল, অ্যান্ড সামহাও আমি ধরো যে তোমার স্মেল পাইতেছিলাম না, ঠিক আছে। অর্থাৎ আমার যেই মানে তোমার অলফ্যাক্টরি যে রিসেপ্টরগুলো ছিল সেই রিসেপ্টরগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছে সামহাও। ধরো এটা হচ্ছে আমাদের নাসা ছিদ্র, দেখানোর ট্রাই করি। এটা হচ্ছে নাসা ছিদ্র। নাসা ছিদ্রের ভিতরে তোমার অলফ্যাক্টরি কিছু রিসেপ্টর ছিল, এই জায়গায় অলফ্যাক্টরি রিসেপ্টর ছিল, এখন একটা স্টিমুলাস তোমার ব্রেইনকে সেন্স করতে হলে অবশ্যই একটা রিসেপ্টরকে কাজ করতে হবে, নাহলে সেটার কোনো এক্সিস্টেন্সই থাকবে না। ধরো এই যে যখন এটা হইল আমি ধরো যে পান আছে না, পান ধরো যে ভাঙছি, ভাঙিয়া ওই যে পানের যেই লম্বা এগুলো থাকে এগুলো ভাঙিয়া তারপরে একেবারে এগুলো রস বের করছি, রস বের করে আমি নাকের সামনে নিছি, আমার কোনো স্মেল নাই। অর্থাৎ দেখো এখানে এটার কোনো এক্সিস্টেন্সই নাই। তার মানে একটা স্টিমুলাসকে অবশ্যই কাজ করতে গেলে অবশ্যই সেটা রিসেপ্টরের মাধ্যমে হয়ে সেটা কাজ করতে হবে। অর্থাৎ তুমি এখানে ধরো যে এমন কিছু একটা আনলা যেটার স্মেলটা হচ্ছে খুব বাজে একটা স্মেল, তো বাজে একটা স্মেল, এই বাজে স্মেলটার এক্সিস্টেন্সটা যাচাইয়ের জন্য অবশ্যই তোমার রিসেপ্টর কাজ করতে হবে। এইদিকে যে অলফ্যাক্টরি রিসেপ্টর আছে সেটা সেই স্মেলটাকে রিসিভ করবে, সেটা তারা ব্রেইনে পাঠাবে, তখন তুমি একটা বিহেভিয়ার শো করবে। অর্থাৎ একটা বিহেভিয়ার শো করার জন্য পুরো একটা সিকোয়েন্স দেয়। ইনিশিয়াল একটা স্টিমুলাস আসলো, সেই স্টিমুলাস একটা রিসেপ্টর রিসিভ করলো, সেই রিসিভটা আমাদের ব্রেইনে গেল, দেন ব্রেইন ডিসিশন নিল যে এখন কি করা উচিত, দেন তুমি একটা বিহেভিয়ার শো করলো। সো এখানে যে টেক্সিসগুলো করা হয়েছে সেই টেক্সিসগুলোর ক্ষেত্রে, ক্লাইনোটেক্সিসের ক্ষেত্রে যে রিসেপ্টরটা থাকে, যে এখানে যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলোর যে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টর পুরা শরীরের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, পুরা শরীরের মধ্যে থাকে এবং কোনো জোর সংবিধে অঙ্গে থাকে না সেই রিসেপ্টরটা। এবং সেই রিসেপ্টরটার কি হয়, পুরা শরীরে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে এবং সামনের দিকে তার কি থাকে ভাই, সামনের দিকে বেশি থাকে, রিসেপ্টরগুলো বেশি থাকার কারণে সামনের দিকের অংশটা আলটিমেটলি উদ্দীপনার ব্যাপকতা যাচাই করতে পারে বা উদ্দীপনার তীব্রতা যাচাই করতে পারে, ঠিক আছে। উদ্দীপনার ব্যাপকতা যাচাই করতে পারে যে উদ্দীপনাটা কত দূর থেকে আসতেছে বা কতটুকু পর্যন্ত ছড়ানো ছিটানো অবস্থায় আছে। তুমি যখন একটা সাউন্ড শোনো তখন কিন্তু তুমি বুঝতে পারো যে সাউন্ডটা এক্স্যাক্টলি কোন জায়গা পর্যন্ত যাচ্ছে বা কোন জায়গা থেকে আসতেছে, তুমি কিন্তু একটু আন্দাজ করতে পারো। তার মানে তুমি উদ্দীপনার ব্যাপকতাটা যাচাই করতে পারো, কিন্তু সেইখানে ব্যাপকতাটা যেটা যাচাই করো সেটা জোর সংবিধে অঙ্গে। কিন্তু সেটা যখন জোর সংবিধে অঙ্গে থাকবে না, সেটা যখন পুরা শরীরে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে, তখন তুমি যে টেক্সিসটা দেবা সেটাকে বলা হয় ক্লাইনোটেক্সিস। কালো জিরা মানে কি, কোনো কিছুরই গ্রান্ট পায় না। আচ্ছা তারপরে যাও মেনুটেক্সিস। মেনুটেক্সিস মানে হচ্ছে আমার এটা, মেনুটেক্সিস মানে হচ্ছে অ্যাঙ্গেল। অর্থাৎ এখানে যে টেক্সিসটা যেটা শো করে সেটা হচ্ছে তোমার কোণের দিকে, অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলের দিকে থাকে। ধরো আচ্ছা মেনুটেক্সিসটা বোঝায়, মেনুটেক্সিস মানে হচ্ছে সেখানে তুমি একটা কোণ বা অ্যাঙ্গেলের দিকে তোমার হচ্ছে টেক্সিসটা ঘটে। অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা সূর্য, এটা হচ্ছে একটা সূর্য। এখন এইখানে আছে ধরো যে একটা এখানে ধরো যে একটা খাবার আছে, এই জায়গাতে ধরো যে একটা খাবার আছে। একটা পিঁপড়া এই জায়গা থেকে কি করবে, সে কিন্তু জানে না যে কোন জায়গায় খাবার আছে। সে যেটা করবে তার ব্রেন সেটা সেন্স করতে পারে যে সূর্যের সাথে আমি কত ডিগ্রি কোণে গেলে, এটা হচ্ছে একটা বেস। অর্থাৎ মেনুটেক্সিস মানে যেখানে একটা প্রসঙ্গ কাঠামো থাকবে এবং প্রসঙ্গ কাঠামোটাকে বেস ধরে তুমি কৌণিকভাবে তোমার ডেজায়ার্ড পর্শনে তুমি যাবা, ডেজায়ার্ড জায়গাটায় তুমি যাবা, সেটাকে বলা হচ্ছে মেনুটেক্সিস। মানে এখানে তুমি কোন একটা প্রসঙ্গ কাঠামোর সাথে তুমি কোণ উৎপন্ন করে, অ্যাঙ্গেল, কোন একটা প্রসঙ্গ কাঠামোর সাথে একটা স্পেসিফিক অ্যাঙ্গেলের দিকে তুমি যাবা, ঠিক আছে। যেমন ধরো মানুষ কিভাবে মেনুটেক্সিস শো করতে পারে, মানুষটাই ধরো বললাম যে তুমি গাছে উঠো, তো মানুষ যখন গাছে উঠবে তখন তার যে ভূমি আছে সে ভূমির সাথে তার 90 ডিগ্রি কোণে তার এই বরাবর তার চলন করতে হবে। তার মানে ভূমির সাথে তার হচ্ছে তোমার অনুভূমিকের সাথে তার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার হচ্ছে উপরের দিকে উঠতে হবে। তাহলে এটা হচ্ছে মেনুটেক্সিস, যে এখানে যে টেক্সিসটা করতেছে সেই টেক্সিসটা একটা স্পেসিফিক প্রসঙ্গ কাঠামোর সাথে একটা স্পেসিফিক কোণ উৎপন্ন করে সে হচ্ছে টেক্সিসটা করতেছে, সেটাকে বলা হচ্ছে মেনুটেক্সিস, ঠিক আছে। সবাই বুঝতে পারছো আশা করি। মেনুটেক্সিসের পরে আসছে নেমোটেক্সিস। খেয়াল করো বানানগুলো দেখো, মেনুটেক্সিস একেবারে ভেজাল লাগাবা পরীক্ষার হলে, একটা হচ্ছে মেনুটেক্সিস আর একটা হচ্ছে নেমোটেক্সিস। দেখো কেন বলছিলাম যে মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এবং আমি 20,000 টাকার প্রাইজ মানিতেও এই মেনু এবং নেমোটেক্সিস দিয়ে একটা কোশ্চেন রাখবো, মাথায় রাখো। নেমোটেক্সিস
তোমরা জানো যে নেমোনিক্স, আমরা অনেক সময় বলি না ভাইয়া এটা মনে রাখার একটা নেমোনিক্স দেন। নেমো কথাটার অর্থ হচ্ছে ভাই স্মৃতি। নেমো কথাটার অর্থ হচ্ছে কি? স্মৃতি। অর্থাৎ যখন তোমার একটা টেক্সিস ঘটতেছে সেটার সাথে তোমার মেমোরি জড়িত, সেখানে কিছু তুমি চিহ্ন রাখা গেছো, যে চিহ্নগুলা দিয়ে তুমি আবার আগের জায়গায় ব্যাক করতে পারবা, বা তুমি একটা স্পেসিফিক জায়গায় তুমি যাইতে পারবা। ঠিক আছে? ধরো তুমি তোমার বাসাটা কিভাবে চিনো, যে এত নম্বর গলি, এত নম্বর রোড, এত নম্বর জায়গায় বাম দিকে ঘুরতে হবে, তারপরে ডান দিকে যাইতে হবে। এটাকে বলা হয়েছে তোমার নেমোটেক্সিস। অর্থাৎ এখানে তুমি যে টেক্সিসটা ঘটাইতেছো সেই টেক্সিসটার ক্ষেত্রে তোমার মেমোরিজ কাজে লাগতেছে। তুমি তোমার মেমোরি দিয়ে তারপর সেই জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায় তুমি যাচ্ছ, সেটাকে বলা হয় নেমোটেক্সিস। ঠিক আছে? পিঁপড়ারা যেমন নেমোটেক্সিস দেয়, ওরা ওদের স্মৃতিকে কাজে লাগায়। যা তারপরে ওরা ওদের স্মৃতিকে কাজে লাগায় না, মানে এটা হচ্ছে তোমার ধরো যে পিঁপড়াদের চলনটা কিভাবে হয়, একটা পিঁপড়া যখন যায় না তখন সেই পিঁপড়াটা এই জায়গায় তার একটা হরমোন রেখে যায়। সো এই হরমোনটাকে তোমার তারা হচ্ছে ফলো করে করে তারা হচ্ছে আরেকটা পিঁপড়া এই বরাবর যায়। এই জন্য দেখবা যে পিঁপড়া এক লাইনে চলতেছে, যে দিক দিয়ে চলতেছে এক লাইনে, একটা লাইন বরাবর। কারণ কি, এরা যেই দিকে চলে এই বরাবর একটা হরমোন রেখে যায়। এখন তুমি যদি মাঝখানে যদি এই হরমোনটাকে এভাবে মুছে দাও, সামহাও যদি কেমিক্যালি এটাকে সরায় দাও, তখন দেখবা পিঁপড়া পথ হারায় ফেলবে। তখন সে আর এই খাবার পর্যন্ত সে যাইতে পারবে না। অর্থাৎ তখন আর তার মেমোরিজ কাজ করবে না, তার মেমোরির মধ্যে এই জিনিসটা আছে যে আমাকে এই জিনিসটা ফলো করে যাইতে হবে, তখন সেটাকে বলা হয় নেমোটেক্সিস। আচ্ছা, নেমোটেক্সিসের পরে আচ্ছা হচ্ছে তোমার টেলোটেক্সিস। টেলোটেক্সিস হচ্ছে, খেয়াল করো, টেলোটেক্সিস এবং ক্লাইনোটেক্সিসের মধ্যে তোমার একটা ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো, টেলোটেক্সিস এবং ক্লাইনোটেক্সিসের দিকে একটু ডিফারেন্সিয়েট করতে হবে। টেলোটেক্সিসের যায় আগে। মেনোটেক্সিস নেমোটেক্সিস বুঝছো আশা করি সবাই। মেনোটেক্সিস নেমোটেক্সিস কি, টেলোটেক্সিস জিনিসটা কি সেটা আমি বোঝাই। টেলোটেক্সিস, টেলোটেক্সিস মানে হচ্ছে এইদিকে তুমি, তোমার মধ্যে দুইটা স্টিমুলাস আসতেছে, দুইটা সিগন্যাল আসতেছে দুই দিক থেকে। তো দুইটা সিগন্যাল যখন আসতেছে, তুমি শক্তিশালী স্ট্রং সিগন্যালের দিকে তোমার টেক্সিসটা ঘটছে, তখন সেটাকে বলা হচ্ছে টেলোটেক্সিস। শুধুমাত্র তাই না, স্ট্রং সিগন্যালের দিকে কিন্তু টেক্সিস ক্লাইনোটেক্সিসেও ঘটতেছিল। ক্লাইনোটেক্সিসেও কিন্তু স্ট্রং স্টিমুলাসের দিকে টেক্সিস ঘটতেছিল, স্ট্রং স্টিমুলাসের দিকে টেক্সিস ঘটতেছিল। উদ্দীপনার তীব্রতা যেদিকে বেশি বা ব্যাপকতা যেদিকে বেশি, সে সেদিকে যাইতেছিল। টেলোটেক্সিসের ক্ষেত্রে ডিফারেন্সটা কোন জায়গায়? দুইটার ক্ষেত্রেই তারা স্ট্রং স্টিমুলাসের দিকে যায়। এটার ক্ষেত্রে একেবারে বেশি স্পষ্ট যে এটা হচ্ছে তীব্রতর উদ্দীপনার দিকে সে গমন করে। বাট এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা হচ্ছে যে ভাইয়া, ক্লাইনোটেক্সিসের দিকে যে রিসেপ্টরটা থাকে, সেই রিসেপ্টরটা পুরা শরীরে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, পুরা শরীরে থাকে, কোনো জোর সংবেদী অঙ্গে থাকে না, মানে চোখ বা কান ওরকম টাইপ। বাট টেলোটেক্সিসের ক্ষেত্রে সে স্ট্রং স্টিমুলাসের দিকে যায়, বাট তার এই যে স্টিমুলাসের যে রিসেপ্টর থাকে সেটা জোর সংবেদী অঙ্গে থাকে। অর্থাৎ পেয়ার্ড সেন্সরি অর্গান থাকে। অর্থাৎ এইখানের যে স্টিমুলাসটা থাকে, এখানের যে স্টিমুলাসের যে রিসেপ্টরগুলো থাকে, সেই রিসেপ্টরগুলো থাকে পেয়ার্ড সেন্সরি অর্গানের মধ্যে। আর এইদিকে থাকে হচ্ছে তোমার পুরা হোল বডিতে থাকে। সো এটা হচ্ছে ক্লাইনোটেক্সিস এবং টেলোটেক্সিসের একটা বেসিক ডিফারেন্স, যে ক্লাইনোটেক্সিসের ক্ষেত্রে স্ট্রং স্টিমুলাসের দিকে সে যায়, টেলোটেক্সিসের দিকেও সে স্ট্রং স্টিমুলাসের দিকে যায়। বাট তার এই যে স্ট্রং স্টিমুলাসের দিকে যাওয়ার জন্য যে রিসেপ্টরটা যেটা দায়ী, এই সিগন্যালটাকে অ্যাকসেপ্ট করার জন্য যে রিসেপ্টরটা দায়ী, সেই রিসেপ্টরটা থাকে পেয়ার্ড সেন্সরি অর্গানে, মানে জোর সংবেদী অঙ্গে। কিন্তু আগেরটা ক্লাইনোটেক্সিসের ক্ষেত্রে সেটা জোর সংবেদী অঙ্গে থাকে না, সেটা থাকে হোল বডিতে। ঠিক আছে? সো টেলোটেক্সিসের উদাহরণ কি? ধরো মৌমাছি খাবারের জন্য বের হলো। সো এইদিকে মৌমাছির দুইটা উদ্দীপক থাকে, একটা হচ্ছে তার ফটোটেক্সিস ঘটতে পারে, সে সূর্যের বরাবর যাইতে পারে, আর আরেকটা হচ্ছে সে ফুলের মধ্যে যাইতে পারে। এখানে ফুল হচ্ছে শক্তিশালী উদ্দীপক বা স্ট্রং স্টিমুলাস, কারণ তার মধু সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে তার প্রাইমারি মানে তোমার টার্গেট। সো এইখানে সূর্য মানে আলো এবং ফুল দুইটা উদ্দীপক থাকার পরেও দেখা যাচ্ছে মৌমাছি একটা উদ্দীপকের দিকে যাচ্ছে, তখন সেটা হচ্ছে তোমার টেলোটেক্সিস। টেলোটেক্সিসের ক্ষেত্রে সব থেকে কনফিউশনের জায়গাটা হচ্ছে কোনটা জানো? তোমরা সব থেকে বলতে পারবো কিনা যে টেলোটেক্সিসের ক্ষেত্রে সব থেকে কনফিউশনের জায়গা কোনটা? বাংলা সিনেমায় আছে টেলোটেক্সিসের ক্ষেত্রে সব থেকে কনফিউশনের জায়গাটা হচ্ছে তোমার মা নাকি বউ। দুজনরে দিল, মা বড় নাকি বউ বড়, একটা ছিল না যে দুজনরে দিল, এখন তুমি কোন দিকে যাবা দেখি। ঠিক আছে? তো এটা হচ্ছে টেলোটেক্সিস, যে এই জায়গায় তোমার স্ট্রং, তখন তুমি কার দিকে যাবা? যেদিকে তোমার স্ট্রং
মানে অ্যাট্রাকশন থাকবে সেদিকে তুমি যাবা। সো স্ট্রং স্টিমুলাসের দিকে তোমার যে যাওয়াটা সেটা হচ্ছে টেলোটক্সিস, ঠিক আছে। বুঝতে পারছো কিনা বলো তো দেখি। আচ্ছা ক্লাস একটু পরে শেষ হয়ে যাবে। আচ্ছা এখন দেখো ট্রোপোটেক্সিসটা পড়াই, ট্রোপোটেক্সিসটা পড়াই দিলেই শেষ। আচ্ছা ট্রোপোটেক্সিস হচ্ছে ধরো এখানে যেটা হয় সেটা হচ্ছে দেখো ক্লাইনোটেক্সিস বা টেলোটেক্সিসের ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে স্টিমুলাসের যে রিসেপ্টরটা থাকে সেটা এক ধরনের রিসেপ্টর নিতে পারে। এখন ধরো এমন কোনো কিছু হইলো যেখানে একটা স্টিমুলাস তোমার ডিফারেন্ট টাইপস অফ রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে। ট্রোপোটেক্সিসটা কি? এটা হচ্ছে দুই বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গে একটি উদ্দীপকের উদ্দীপনা একসঙ্গে গৃহীত হলে ভারসাম্যমূলক টেক্সিস। আমি তোমাকে বুঝাই ট্রোপোটেক্সিসের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবা যে কোনো একটা জিনিস, কোনো একটা স্টিমুলাস যদি তোমার দুই বা ততোধিক সংবেদী অঙ্গে অর্থাৎ দুই বা ততোধিক অর্থাৎ বিভিন্ন ধরনের রিসেপ্টরকে সেটা স্টিমুলেট করতে পারে, তখন তোমার ভারসাম্যমূলক একটা টেক্সিস ঘটবে, সেটা হচ্ছে ট্রোপোটেক্সিস। ধরো তুমি এমন একটা ফল দেখলা যেটা দেখতে খুব বেশি সুন্দর, এবং এটার স্মেলও অনেক সুন্দর। তখন তুমি কি করবা? তখন তুমি এটা মানে দেখো সেম একটা স্টিমুলাস, একটা ফল, সেটার তোমার উদ্দীপনা আসছে দুইটা জায়গায়। একটা হচ্ছে আসছে তোমার চোখে একটা জায়গায়, আর একটা হচ্ছে আসছে তোমার নাকে, অর্থাৎ অলফ্যাক্টরি রিসেপ্টরও পাইছে, এদিকে রেটিনার যে রিসেপ্টর আছে সেটাও পাইছে, অর্থাৎ দুই বা ততোধিক রিসেপ্টরে সেটা আসছে। তো এখন যেহেতু দেখতেও সুন্দর, দেন হচ্ছে তোমার স্মেলটাও সুন্দর, সো তুমি খাওয়ার জন্য রেডি, তুমি খাইতে থাকো, এটা খাওয়া শুরু করলো। আবার ধরো যে একটা ফল দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু এটার স্মেলটা খুব বেশি ভালো না, মানে স্মেলটা এত বাজে যে তখন তুমি কি করবা? তখন তুমি খাইতেছো না। এই যে দেখো, তার মানে সেম একটা স্টিমুলাস যখন তোমার মোর দেন ওয়ান রিসেপ্টরকে স্টিমুলেট করবে, তখন তুমি একটা ব্যালেন্সিং একটা টেক্সিস দিবা। ব্যালেন্সিং, এখানে তুমি এমন একটা অ্যাক্ট করবা যেটা হচ্ছে ব্যালেন্স করে দিবে দুইটাকে, ঠিক আছে? তো এই যে ব্যালেন্সিং যে টেক্সিসটা, দুই বা ততোধিক রিসেপ্টর যখন সেম স্টিমুলাসকে নিতেছে এবং সেম স্টিমুলাসকে নিয়ে দুইটা রিসেপ্টর ডিফারেন্ট ওয়েতে তারা সেটাকে কি করতেছে, ডিফারেন্ট ওয়েতে সেটাকে অ্যানালাইসিস করতেছে, তখন সেই দুইটা অ্যানালাইসিসের সমন্বয়ে তুমি যে একটা ব্যালেন্স করে নিবা, তুমি যে একটা ডিসিশন নিবা, তুমি যে একটা টেক্সিস দিবা, সেই টেক্সিসটাকে বলা হয় ট্রোপোটেক্সিস। তো ট্রোপোটেক্সিস মেনলি দেওয়া হচ্ছে, এখানে যে উদাহরণটা লেখা আছে সেই উদাহরণটা একটু মনে রাখো, যে মাছের মধ্যে কিছু উকুন থাকে, সেই মাছের উকুনগুলো হচ্ছে তোমার এরকম ট্রোপোটেক্সিস দেয়। তাহলে তোমরা সবাই আমাকে বলো যে ভাই ট্রোপোটেক্সিস বুঝছো কিনা? ট্রোপোটেক্সিস হচ্ছে যখন সেম স্টিমুলাস যখন তোমার মোর দেন ওয়ান রিসেপ্টরকে স্টিমুলেট করবে, এবং মোর দেন ওয়ান রিসেপ্টরকে স্টিমুলেট করার কারণে এখানে যতগুলো রিসেপ্টর জড়িত আছে সবগুলা রিসেপ্টর সেই সিগন্যালটাকে ভিন্নভাবে তোমার অ্যানালাইসিস করবে, এবং সবগুলোর অ্যানালাইসিসের প্রেক্ষিতে তুমি কোনো একটা ডিসিশন নিবা, ব্যালেন্সিং ডিসিশন, এমন একটা ভারসাম্যমূলক ডিসিশন নিবা, যেই ডিসিশন বা এমন একটা ভারসাম্যমূলক তুমি টেক্সিস দিবা, যেই টেক্সিসটা তোমার জন্য উপযোগী বা তোমার ক্ষেত্রে সেটা উপকারী, সেই টেক্সিসটাকে বলা হয় ট্রোপোটেক্সিস। তো সবাই ট্রোপোটেক্সিস বুঝছো কিনা সেটা বলো।
ক্লাস এখনই শেষ হবে, বাট আমাকে সবাই বলে যে ট্রোপোটেক্সিস বুঝছো কিনা, ট্রোপোটেক্সিস সবাই বুঝছো কিনা, হোয়াট ইজ ট্রোপোটেক্সিস? মাছের রুকুন কিভাবে? ওইভাবে মানে মাছটাকে ধরো যে খাবে কি খাবে না ওটা ডিপেন্ড করে যে মাছটাকে সুস্থ আছে নাকি সুস্থ নাই, ঠিক আছে? সো এইদিকে আরো কয়েকটা ফ্যাক্টর জড়িত থাকে, সে দেখে, সেটা স্মেল নেয় যে মাছটার মধ্যে কি কোনো অড স্মেল আছে কিনা, ওইরকম টাইপের আর কি, মানে সেম টাইপের। আমি মানুষের ক্ষেত্রে যে উদাহরণ দিলাম ওইরকম টাইপের আর কি, ঠিক আছে? অবশ্যই মানে অ্যান্টোমোলজি তো এত বেশি পড়ি না, এটা সম্পর্কে এত ডিটেলসে বলতে পারবো না, বাট আমি যে উদাহরণটা দিচ্ছি সেই উদাহরণটা হচ্ছে হিউম্যান ইয়ার ক্ষেত্রে খাটে। তো সবাই বুঝছো কিনা, সবাই টেক্সিস বুঝছো কিনা? আজকে আর রিফ্লেক্স ইনস্টিংক্ট পড়ানো যাবে না, পড়ানোর সময় নাই। আচ্ছা, উমামা ইসলাম বলতেছে উমামা ইসলাম বলতেছে ভাই ভারসাম্যমূলক কাজটা কেমন? ভারসাম্যমূলক কাজটা মানে এই যে দেখো, এমন একটা কাজ তুমি করলা যেটা তোমাকে ক্ষতির হাত থেকে বাঁচায় দিল, অথবা যেটা তোমাকে উপকার করলো। ধরো একটা ফল যেটার স্মেলটা, যেটা দেখতে অনেক সুন্দর বাট স্মেলটা ধরো যে অনেক খারাপ, তুমি সেটাকে খাইলা না। এটা হচ্ছে একটা ভারসাম্যমূলক কাজ, যে এই দুইটার মধ্যে তুমি একটা ভারসাম্য করে নিলা, তুমি এমন একটা অ্যাক্ট করলা যেটা হচ্ছে তোমাকে দুইটাকে ব্যালেন্স করে দিল, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট এই যে তোমার ডিসিশনটা আসলো, ডিসিশনটা তোমার কিভাবে আসলো? যে ডিসিশনটা আসলো যে এটা দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু এটা তো স্মেলটা তো ভালো না, সো মেবি এটা খাইতে স্বাদ হবে না। সো এখানে দেখো তুমি এমন একটা ডিসিশন নিলা যে ডিসিশনটা তোমার আগের দুইটা স্টিমুলাসকে ব্যালেন্স করে দিল, এবং তুমি এটা আলটিমেটলি শেষ এখানেই ডিসিশনটা এমন একটা ডিসিশন নিলা যেটা হচ্ছে আলটিমেটলি দুইটাকে ব্যালেন্স করে দিল। মানে এটা হচ্ছে দেখতে সুন্দর কিন্তু স্মেল ভালো না, তখন তুমি ডিসিশন নিতেছো না এটা খাইতে পারবো না, কারণ এটার স্বাদটা হয়তোবা ভালো হবে না। সো এই যে হয়তোবা ভালো হবে না তুমি একটা ডিসিশন নিলা, এটা হচ্ছে একটা ব্যালেন্সিং ডিসিশন, ব্যালেন্সিং একটা টেক্সিস। যদি তোমার সেখানে দিকমুখিতা জড়িত থাকে তখন সেটা একটা ব্যালেন্সিং টেক্সিস হবে, সেটাকে বলা হয় ভারসাম্যমূলক কাজ। ওকে ভাই, থ্যাংকস ফর ওয়াচিং।